আমিও পালাতে যাব, তখনই আমাকে সেখানে থাকা দুইটা ছেলেই ধরে ফেলে, আর দুজনেই আমার দুহাত ধরে। ছেলেটা বলে, কই যাচ্ছিস তুই? কথা বলছি শুনিস, এবার মর তুই, বলেই হাতে থাকা ছুরিটা আমার পেটে ঠুকিয়ে দিল। দুবার ছুরি দিয়ে আঘাত করে আমাকে রাস্তায় ফেলে দিয়ে আমার ব্যাগ, মানি ব্যাগ ও আমার অফিস ব্যাগ নিয়ে চলে যায়, যে ব্যাগে আমার ল্যাপটপ ছিল। আমি রাস্তায় পড়ে আছি আর চোখ ঝাপসা হয়ে আসে। আমি ঝাপসা চোখে দেখতে লাগলাম তারা আমার ব্যাগ, মোবাইল ও মানি ব্যাগ নিয়ে হাসতে হাসতেই চলে গেল। আর আমি রাস্তায় পড়ে আছি, হয়তো এটাই আমার শেষ দেখা। তাই কালেমা পড়ে নিলাম, আর আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে আসে আমার। হঠাৎই আমি লাফিয়ে উঠে পড়ি আর নিচের আশেপাশে দেখতে লাগি। দেখলাম আমি আমার রুমে খাটে শুয়ে আছি। তার মানে আমি স্বপ্ন দেখছিলাম। ভাই, কি ভয়ঙ্কর স্বপ্ন ছিল! আমি তো মনে করলাম আমি শেষ। আমি দেখলাম সকাল হয়ে গেছে, তাই আমি উঠে গেলাম খাট থেকে। তবে একটা জিনিস আমি নোটিস করলাম, আমার শরীর থেকে এক অজানা সুগন্ধ বের হচ্ছে, যা আমার অনেক ভালো লাগার কাজ করতে লাগলো। কিন্তু প্রশ্ন হলো, আমার গায়ের থেকে এই রকম সুবাস বের হচ্ছে কোথা থেকে? আমার কাছে তো এমন পারফিউম নেই। জিনিসটা অনেক অদ্ভুত লাগলো আমার কাছে। তবুও সেই টপিকটা বাদ দিলাম আর চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হতে হতে নিজের পরিচয়টা আপনাদের দিয়ে দিই। বরাবরের মতোই আমি আপনাদের মোহাম্মদ ওবায়দুর রহমান অন্তর। অনার্স কমপ্লিট করে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি নেই। আর পরিবারে আমি ছাড়া আর কেউ নেই, কারণ আমি এতিম। অনার্স 3য় বর্ষে থাকাকালীন আম্মু আব্বু একটা সড়ক দুর্ঘটনায় মারা যায়। বাকি কাহিনী গল্পে জানতে পারবেন। ফ্রেশ হয়ে বাইরে আসলাম, এসে একটু আয়নার সামনে গেলাম। সেখানে গিয়ে আমি শক খেতে লাগলাম। তার কারণ হচ্ছে আমার পরনের টি শার্টটা দেখে। শক খাওয়ার কারণ হলো, প্রথমত আমি সাদা কালারের টি শার্ট পরা, তবে আমি তো সাদা কালারের টি শার্ট কিনিও না, পরিও না। আর দ্বিতীয়ত, আমার সেই টি শার্টে আমার বুকের বরাবর হাতের ছাপ দিয়ে নকশা করা। তবে নকশা বললে ভুল হবে, বলতে গেলেই কারো হাতের ছাপ। আমি এসব দেখে অনেক অবাক হয়ে গেলাম। আমি আমি যখনই আমার রুমে আমার পড়ার টেবিলের দিকে তাকালাম, তখন এর থেকে বড় শক খেলাম, কারণ সেখানে আমি সেই শার্টটা দেখলাম যেটা আমি স্বপ্নে পড়েছিলাম। আর আমাকে ছিনতাইকারীরা আঘাত করে ফেলে যায়। আমি টেবিলের কাছে গিয়ে সেই শার্টটা হাতে নিলাম, আর যা দেখলাম তা দেখে আমার এবার ভয় লেগে যায়, কারণ সেই শার্টটা রক্তে ভরা, আর আমাকে পেটে আঘাত করার কারণে সেই শার্টের পেটের দিক দিয়ে ছিঁড়ে যায়। তার মানে কাল আমি স্বপ্ন দেখি নাই, সেটা সত্যি ছিল। তাহলে আমি এভাবে দাঁড়িয়ে আছি কিভাবে? মানে আমি বেঁচে আছি কিভাবে? এবার আমার ভয় লেগে ওঠে, আর তখনই আমার ফোন বেজে ওঠে। আমি ফোনের কাছে গিয়ে ফোন নেই আর কল ধরে বলি, হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম। অপর পাশ থেকে, হ্যালো অন্তর, আমি তানভীর। কি রে, কই তুই? আমি কতক্ষণ নিচে দাঁড়িয়ে থাকবো? তানভীর ভাই, তুই একটু বাসায় আয় তো। আচ্ছা, আসতেছি। তারপর ফোন কেটে দিলাম, আর আমিও টি শার্ট উঠিয়ে আমার পেটের অংশ চেক করতে লাগলাম। কিন্তু অবাকের বিষয় হলো, আমার পেটে কোনো আঘাতের দাগ নেই। এবার জিনিসটা আমাকে ভয় লাগিয়ে দিল। আমার হাত পা কাঁপতে শুরু করে, আর তখনই দরজার বেল বেঁচে উঠে। আমিও গিয়ে দরজা খুললাম। কি রে শালা, রেডি হোস নাই জ্ঞান? অফিসে যাবি না? দোস্ত, তুই কি আমাকে দেখতেছিস? আজব তো, এটা কি ধরনের প্রশ্ন? না দেখলে কথা কিভাবে বলি? আর রেডি হোস নাই জ্ঞান? হয়তো তানবীরকে জিজ্ঞাসা করাটা ভুল হয়েছে, কারণ আমি একটা মুভিতে দেখেছিলাম বন্ধু বন্ধুর আত্মাকে দেখতে পায়। তার মানে আমাদের সাথেও একই কাহিনী হচ্ছে নাকি? তানবীর বলে, এই শালা, কি ভাবিস তুই? তানবীরের কথা শুনে আমার ঘোর কাটলো, তবু আমার হাত পা কাঁপছে। তানবীর বলতে লাগলো, যা তাড়াতাড়ি রেডি হয়ে আয়। আমিও চলে গেলাম রেডি হতে। রেডি হয়ে আমার মাথায় আরও একটা প্রশ্ন একটা জেগে উঠল। আমার ফোন তো কাল ছিনতাই করে নিয়েছিল। যখন তারা ছিনতাই করে নিয়ে গেছিল স্বপ্নে, তাহলে আমার কাছে আসলো কিভাবে? পরে দেখি বালিশের সাথে আমার ওয়ালেটও, আর খাটের ডান পাশে আমার অফিস ব্যাগও। এইসব দেখে মনের মধ্যে এক অজানা ভয় ঢুকে গেল। আমি দৌড়ে রুম থেকে বেরিয়ে যাই, আর তানভীর চলে গেলাম অফিসে। অফিসে যেতেই আমাদের দুজনকে আমাদের কিছু কলিগ গুড মর্নিং উইশ করে। তা দেখে নিশ্চিত হলাম আমি বেঁচে আছি। কিন্তু মনে এখনো প্রশ্ন থেকেই গেল, আমাকে তো ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল, তাহলে আমি বেঁচে আছি কিভাবে? আর যদি বেঁচেও থাকি, তাহলে আমার পেটে সেই ছুরির দাগগুলো কোথায়? আর সবচেয়ে বড় কথা, আমাকে রাস্তায় ছুরি দিয়ে আঘাত করে ফেলে রাখা হয়েছিল, তাহলে
তাহলে আমি বাড়িতে কি করে গেলাম? সিরিয়াসলি আমার সাথে এটা ভূতের কাণ্ড ঘটে গেল। আজ বৃহস্পতিবার, তাই অফিসে হাফ ডে, তাই অফিসও দুপুরে শেষ হয়ে যায়। তাই আমি আর তানভীর বেরিয়ে যাই আর তানভীরের বাইকে করে বাড়িতে যেতে লাগি। আমরা রাস্তায় যেতেই দেখলাম অনেক মানুষ ভিড় জমে আছে। আর অবাকের বিষয় হলো, আমি সেই রাস্তায় আছি যে রাস্তায় আমাকে ছিনতাইকারীরা ধরে আর আমাকে ছুরি দিয়ে আঘাত করে ফেলে যায়। কিন্তু ঠিক সে জায়গায় আজ এখন অনেক মানুষের ভিড়, আর মানে প্রায় অনেক মানুষ মিলেই সেই জায়গায় ঘিরে রেখেছে। আমি বলি, তানভীর সামনে কি হয়েছে রে, এত ভিড় কেন? তানভীর বলে, জানি না, চল তো দেখি কি হয়েছে। তারপর তানভীর বাইক এক জায়গায় দাঁড় করিয়ে নেয় আর আমরা নেমে সেই ভিড়ের দিকে যাই। আমি বলি, ভাই এখানে কি হয়েছে? লোকটা বলে, এখানে 3 জন খুন হয়েছে ও তাদের লাশই রাস্তায় ফেলে যাওয়া হয়। পুলিশকে খবর দেওয়া হয়, এখন তারা এসে তদন্ত করছে। কথাটা শুনে খটকা খেয়ে গেলাম। আসলে শহরে খুন ছিনতাই এসব বেড়ে গেছে, কিন্তু এখন মনে ভয় ঢুকে গেল, কারণ কাল একবার আমাকেও খুন করতে চেয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে বেঁচে গেলাম। কিন্তু কিভাবে বাঁচলাম তাই জানি না, আর সেটাই আমাকে অবাক করলো। আমিও তানভীরকে নিয়ে চলে যাই বাড়ির দিকে। তারপর তানভীর আমাকে বাড়িতে নামিয়ে চলে গেল, আমিও বাসায় ঢুকলাম। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তবে বারবার আজকের ঘটনাটা আমাকে বারবার ভয় লাগাচ্ছে। সন্ধ্যাবেলা আমিও রুম থেকে বেরিয়ে চলে গেলাম কিচেনে। সেখানে গিয়ে নিজের জন্য চা বানিয়ে, চাও হালকা পাতলা নাস্তা নিয়ে চলে গেলাম রুমে। সেখানে গিয়ে টিভি অন করে দেখতে লাগলাম আর নাস্তা করতে লাগলাম। নাস্তা শেষ, আমিও রুমে গিয়ে অফিসের ফাইল নিয়ে ব্যস্ত। রাতের বেলা আমিও খাবার খেয়ে নিলাম আর চলে গেলাম রুমে। সেখানে গিয়ে মনে পড়লো কাল শুক্রবার, সো কাল অফিস বন্ধ। তাই আমিও ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। প্রায় 12টা পর্যন্ত মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে থাকি। তারপর ফোন অফ করে চার্জ দেই আর আমিও খাটে শুয়ে পড়ি। যখনই লাইট অফ করলাম, মনে হলো কেউ আমার রুমে আছে, মানে আমি কাউকে আমার রুমে অনুভব করছি। সাথে সাথে লাইট জ্বালিয়ে দিলাম, কিন্তু কেউ তো নেই। আবার যখনই লাইট অফ করলাম, মনে হচ্ছে কেউ তো আমার রুমে উপস্থিত আছে। আমিও গায়ে কাঁথা মুড় দিয়ে শুয়ে পড়ি। তবে মনে এক অজানা ভয় কাজ করতে লাগলো। প্রায় 5 মিনিট পর হঠাৎ মনে হলো কেউ আমার কাঁথা টানলো। আমিও কাঁথা আরও মুড়ে শুয়ে পড়ি আর ঘুমিয়ে পড়ি। প্রায় রাত 2টা আমার ঘুম ভেঙে যায়। আমি একটু নড়তে নেই, আর তখনই মনে হলো কেউ আমাকে বাম পাশ থেকে জড়িয়ে ধরে আছে। আমিও কাঁথা গায়ে থেকে সরাই আর পাশে তাকাই। এরপর যা দেখলাম তা দেখে ভয় না পেয়ে পারলাম না, কারণ আমার বাম পাশে থেকে একটা মেয়ে আমাকে জড়িয়ে ধরে আছে, যে কিনা সাদা জামা পরে আছে। দেখার সাথে সাথে আমিও লাফিয়ে উঠে পড়ি আর সেই মেয়েটা থেকে দূরে সরে যাই। তবে আমার পুরো শরীর কাঁপতে লাগলো। প্রথমত রাতের বেলা আমার পাশে একটা মেয়ে শুয়ে আছে আর সে আমাকে জড়িয়ে ধরেছিল, অথচ আমি তাকে চিনি না, জানি না। আর বড় প্রশ্ন হলো, কে এই মেয়ে? আমার শরীর প্রচুর কাঁপতে লাগলো, কারণ হঠাৎ করে কেউ একজনকে দেখে ভয় না পেয়ে পার পাবো না। দ্বিতীয় সে এক অচেনা মেয়ে। আমি ভয়ে ভয়ে বলতে লাগলাম, কে 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 আপনি? আর এখানে কি করেন? মেয়েটা বলতে লাগলো, আমাকে দেখে ভয় পেয়ে গেলে নাকি? ভয় পেও না, আর আমার নাম জাফরিন। আমি বলি, সেটা তো ঠিক আছে, কিন্তু আমার বাড়িতে কি করেন আপনি? জাফরিন বলতে লাগে, আমার যে জায়গা ভালো লাগে আমিও সেই জায়গায় যাই। যেমন তোমার বাড়ি ভালো লাগলো, তাই আমি তোমার বাড়িতে চলে আসি। আমি বলি, কি আপনি কি চোর নাকি? দাঁড়ান, আমি পুলিশকে ফোন দিচ্ছি। এটা বলেই আমি যখনই সামনে আগাতে যাব, তখনই সে হুট করে আমার সামনে এসে দাঁড়ায়। আমি প্রায় অবাক হয়ে গেলাম। সে মাত্র আমার খাটে ছিল আর এখন হুট করে আমার সামনে এসে দাঁড়ালো। আমি এবার ভয় পেয়ে গেলাম, কারণ এটা ভুতুড়ে কাণ্ড ঘটে গেল আমার সাথে। আস্তে আস্তে করে পিছিয়ে উল্টা হাঁটতে লাগলাম। কি হলো? আরে ভয় পেও না, আমি বললাম তো আমার কোনো ক্ষতি করব না। আমি আবার জিজ্ঞেস করলাম, আপনি আপনি কে? ভয়ের মধ্যে মুখ দিয়ে কথাও বেরোচ্ছে না আমার। জাফরিন বলতে লাগে, আরে আরে এত ভয়ের কি আছে? রফ, উল্টা হাঁটো কেন তুমি? এবার মনে হচ্ছে আমি হয়তো স্বপ্ন দেখছি, তাই নিজেকে নিজে থাপ্পড় দিতে লাগলাম জাগানোর জন্য। জাফরিন বলে, আরে নিজেকে থাপ্পড় দিচ্ছ কেন তুমি? দেখুন আপু, আমাকে ছেড়ে দেন, আমার না কেউ নেই, আমি বাঁচতে চাই, আপু আমাকে ছেড়ে দেন। জাফরিন বলতে লাগলে,
প্রথমত আমি পড়ি, তুমি যেভাবে আমাকে কথা বলতেছো মনে হয় তোমাকে আমি মারতে আসলাম। আর দ্বিতীয়ত আমাকে আপু ডাকছো কেন? আমি বললাম, এটা আমার জন্মগত অভ্যাস, আমাকে ছেড়ে দেন, প্রয়োজনে বাড়ি আপনি নিয়ে নেন। জাফরিন বলল, তোমাকে বললাম ভয় না পেতে, কিন্তু তুমি কথাই শুনছো না। যা, আমার রাগ উঠিয়ে দিলে। দাঁড়া, এখনই ভয় দূর করছি। এরা বলেই আবার আমার সামনে হুট করে চলে আসলো আর সোজা গালে একটা কষে থাপ্পড় দেয়, যা খেয়ে আমিও বেহুশ। আমি যখন চোখ খুললাম তখন নিজেকে আবার খাটে আবিষ্কার করলাম। আমি খাটে শুয়ে আছি। তার মানে কাল আমি স্বপ্ন দেখছিলাম। আল্লাহ, শেষমেশ একটা পরিও আমার স্বপ্নে আসলো, তাও আবার আমাকে কষে থাপ্পড় দিল। কেন যে আল্লাহ আমাকে এভাবে ভয় লাগায়? আমি তো কারো ক্ষতি করি নাই। হঠাৎই কেউ একজন আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমি সাথে সাথে লাফিয়ে উঠি আর দেখি কাল রাতে সাদা জামা পরা সেই মেয়েটা, মানে সেই পরীটা, যেটা আমাকে কষে একটা থাপ্পড় মেরে বেহুশ করে দিয়েছিল। আমি খাট থেকে উঠে দৌড় দেই আর রুম থেকে বেরিয়ে যখনই সামনে যেতে নিব, হুট করে আমার সামনে এসে পড়ে। জাফরিন বলে, হেই, তোমার সমস্যা কি? আমাকে দেখে এভাবে ভয় পাচ্ছ কেন তুমি? আমি আরে ধুর, ভয়ের মধ্যে আমার মুখ দিয়ে কথাও বেরোচ্ছে না। সাথে সাথে সে আমাকে ঝাপটে ধরে। জাফরিন বলতে লাগে, তুমি কেন আমাকে এত ভয় পাও? আমি তো পড়ি, আমি তো তোমার কোনো ক্ষতি করলাম না, বরং তোমাকে বাঁচালাম, আর তার প্রতিদান এই দিচ্ছ তুমি। আমাকে বাঁচালেন মানে? জাফরিন আমাকে ছেড়ে দেয়। জাফরিন বলে, সেদিন রাতে তোমাকে রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে আমি তোমাকে দেখে তোমার কাছে গিয়ে আমার শক্তি দিয়ে তোমার ক্ষতস্থান ঠিক করি। তবে তুমি বেহুশ ছিলে, তাই আমিও তোমাকে তোমার বাড়িতে এনে তোমাকে খাটে শুইয়ে দেই আর তোমার রক্ত মাখা শার্টটা পরিবর্তন করে দেই, আর আমার শক্তি দিয়ে একটা গেঞ্জি তৈরি করে তোমাকে পরিয়ে দেই। আমি যদি তোমার ক্ষতি করার চিন্তা করতাম তাহলে সেই রাতে তোমার ক্ষতি করতে পারতাম, কিন্তু আমি তো কোনো কারণ ছাড়া কারো ক্ষতি করতে পারবো না। আমি মেয়েটার কথা শুনে থ হয়ে গেলাম। তার মানে ও আমাকে বাঁচিয়ে সেদিন রাতে নিয়ে এসেছে। আমি এবার কি বলবো বুঝতে পারছি না। আমি এতক্ষণ যাকে ভয় পেয়ে পালাচ্ছিলাম, আর সেই কিনা আমার বেঁচে থাকার কারণ। আমি বলি, আপনি? মানে আপনি তো বললেন আপনি আমার বাড়ি ভালো লাগার কারণে এখানে থাকেন, তাও কাল আসছেন আপনি, তাহলে কিভাবে কি করলেন? জাফরিন বলে, হ্যাঁ ঠিক বলছো, তোমার বাড়িটা আমার ভালো লাগছিল, তাই আমি এখানে থাকি। তবে মনে করে দেখো, আমি কাল বলিনি, বরং আমি 7 দিন আগে থেকেই থাকি এই বাড়িতে। আমি বলি, 7 দিন আগে থেকে মানে? জাফরিন বলে, হ্যাঁ, আমি তোমার বাড়িতে থাকি 7 দিন হলো। এতদিন থেকেও তোমাকে বুঝতে দিইনি তুমি ছাড়াও ওই বাড়িতে আরও একজন থাকে। তবে ওই রাতে তুমি বাড়ির সময় মতো আসনি বলে আমিও সেই রাতে বাড়ি থেকে বেরিয়ে তোমাকে খুঁজতে লাগি, আর তোমাকে রাস্তায় পড়ে থাকতে দেখি আমিও তোমার কাছে যাই। এর পরের প্রায় কাহিনীটা তো তুমি জানো। আমি তোমাকে খাটে রেখে চলে গেলাম সেই ছিনতাইকারীগুলোকে খুঁজতে, যারা তোমাকে রক্তাক্ত করে রাস্তায় ফেলে তোমার জিনিস নিয়ে যায়। আমিও তাদের খুঁজে বের করে তোমার জিনিসপত্র নিয়ে নেই আর ওদের শেষ করে দেই। জাফরিনের মুখে কথাগুলো শুনে আমি অবাক হয়ে গেলাম। তবে সে কি বলল ছিনতাইকারীদের শেষ করে দেয় মানে কি? আমি জিজ্ঞেস করলাম, ছিনতাইকারীদের শেষ করে দেন মানে? জাফরিন বলে, মানে তাদের মেরে ফেলি, শেষ করে দিলাম তাদের। আমি বললাম, কি আপনি খুন করেছেন? কেন তাদের শেষ করলেন আপনি? জাফরিন বলল, কারণ তারা শুধু একজন মানুষকেই আঘাত করেনি, তারা আমার ভালোবাসায় আঘাত করলো, তাই তাদের মরতে হলো। আমি বলতে থাকি, ভালোবাসা মানে কি বলছেন আপনি? ওরা কি আপনার ভালোবাসায় আঘাত করলো নাকি? আর আপনার ভালোবাসাও কি আপনার সাথে আসছে? জাফরিন বলে, হ্যাঁ, ওরা আমার ভালোবাসায় আঘাত করে, আর আর আমার ভালোবাসা আসেনি। আমি নিজে একজনকে আমার ভালোবাসা বানালাম। আমি বলি, ও তাহলে তো ভালোই, তবে সেও কি আপনাদের মতো? জাফরিন বলে, না, সে একজন মানুষ, তবে তাকে আমি খুব ভালোবাসি, আর তাকে আমি হারাতে চাই না। যে করেই হোক তাকে আমি পেতে চাই। আমি বলি, ও এত ভালোবাসেন তাকে? যাক, সমস্যা নেই, আপনি আমাকে বাঁচালেন, তাই আমি আপনাকে এই ব্যাপারে সাহায্য করব, কিন্তু একটা কথা রাখবেন। জাফরিন বলে, বলো, কি কথা তোমার? আমি বলি, আমি না আসলে আপনি হুট করে সামনে চলে আসেন, যেটা দেখে ভয় পাই।
আপনি চাইলে আমার বাড়িতে থাকতে পারেন, কিন্তু হুট করে আসাটা যদি একটু বন্ধ করতেন আর কি। জাফরিন বলে ঠিক আছে, তবে আমাকে একটা প্রমিস করতে হবে। কি প্রমিস করতে হবে আবার? আমি যাকে ভালোবাসি তাকে যে করেই হোক আমার করে দিতে হবে। আচ্ছা, চেষ্টা করব, তবে আপনার থাপ্পড়টা না আমার খুব ব্যথা দিচ্ছে। দাঁড়াও, এখনই ব্যথা দূর করে দিচ্ছি। বলেই জাফরিন আমার কাছে এসে আমার গালে তার ঠোঁট দিয়ে একটা চুমু দেয়, যা আমাকে অবাক করে দিল। তবে তার চুমুতে আমার গালে যে ব্যথাটা ছিল সব চড়ে যায়। এটা আপনি কি করলেন? কেন, ভালো লাগেনি? না মানে, এটা করাটা কি ঠিক হয়েছে? না করলে তোমার গালের ব্যথাটা যেত না। আর ক্ষমা করে দিও আমাকে কালকের থাপ্পড়টার জন্য। সেটা তো আপনি ঠিক করেই দিলেন, কিন্তু কোনো কথা বলিও না তো। আর আমার খিদা লাগছে, পারলে কিছু খাবারের ব্যবস্থা করো। অনেকদিন চুরি করে খাবার খাইতে হয়েছে, আর চুরি করে খাইতে পারবো না আমি। কি, আপনি খাবার চুরি করতেন? কিন্তু কার? জাফরিন বলে কার আবার? যে বাড়িতে থাকি সেই বাড়ির খাবার খেতাম। এখন কথা না বলে কিছু আনো। আমি বলি জি আচ্ছা। তারপর চলে গেলাম কিচেনে। সেখানে গিয়ে কোনো মতে দুজনের জন্য ব্রেকফাস্ট রেডি করি, তারপর টেবিলে নিয়ে যাই আর বসে পড়ি। আমরা দুজনে নাস্তা করতে লাগলাম। জাফরিন বলে আচ্ছা, আমরা কি আজকে ঘুরতে যেতে পারি? আসলে এই বাড়িটা থাকতে থাকতে অনেক বিরক্ত লেগে গেছে। আমি বলি আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব, তবে আমি দুপুরে নামাজে যাব, তারপর নামাজ থেকে এসে আমরা দুপুরে খেয়ে রেস্ট নিব, এরপর বিকেলে ঘুরতে যাব। জাফরিন বলে ঠিক আছে। আমি মুখে জুস নিলাম, আর তখনই জাফরিন বলে আচ্ছা, তুমি কি কাউকে পছন্দ করো? কথাটা শুনেই আমার মুখ থেকে জুস ফুস করে বের হয়ে যায়। জাফরিন বলে কি হয়েছে, এমন করলে কেন? আমি বলি আপনি আমাকে এক অদ্ভুত প্রশ্ন করলেন, তাই মুখ থেকে আমার জুস বেরিয়ে যায়। আর কথা রইল না আমি কাউকে পছন্দ করি কি না। সেটাও তো ভুলেও না, কারণ আমার মতো ছেলেকে কে পছন্দ করবে? আমার চেহারা দেখেছেন? এই চেহারায় মেয়েরা কখনোই আকর্ষিত হবে না, বরং তারা ঘৃণা করবে। জাফরিন বলে তোমাকে একটা কথা বলি, চেহারায় সব হয় না রে পাগল। কিছু সময় মন থাকা মানুষের প্রতিও অনেকে পাগল থাকে, আর চেহারা ভালো হলেই ভালো হওয়া যায় না, বুঝছো? আমি বললাম বাহ, আপনি মানুষ না হয়েও মানুষের মতো কথা বললেন, কিন্তু যে কথাটা বলছেন না সেটা আমি আজ পর্যন্ত দেখলাম না, আর আমারও এইসব করার ইচ্ছে নেই, আমি একাই ঠিক আছি। জাফরিন বলে তুমি কি সারা জীবন একা কাটিয়ে দিবে নাকি? তোমার কি ভালোবাসা পাওয়ার জন্য ইচ্ছে করে না? আমি বলি ভালোবাসা পেতে ইচ্ছে করে, কিন্তু আমি একা থাকতে বেশি পছন্দ করি, আর হ্যাঁ, আমি সারা জীবন একা কাটিয়ে দিতে পারবো। জাফরিন বলে দেখা যাবে আপনি কিভাবে একা থাকেন। আমি বলি আচ্ছা ঠিক আছে, তবে একটা প্রশ্ন, আপনি এখানে কেন আসলেন? আপনার কি পরিবার নেই? জাফরিন বলে হ্যাঁ, আমার পরিবার আছে, আসলে আমি পালক থেকে পালিয়ে আসছি। পালক হয়ে আমি সেখান থেকে পালিয়ে আসছি। কি, কিন্তু কেন? জাফরিন বলে আসলে আমার পরিবার আমাকে বিয়ে দিতে চাইছিল, কিন্তু আমি বিয়ে করতে রাজি ছিলাম না। তারা আমাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি চাই না। আমি কাউকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছি, তাই তাদের জোরাজুরি সহ্য করতে না পেরে পালিয়ে আসলাম। আর একটা কথা, তুমি শুধু জানো আমি একজন পরী, আসলে তা পুরোপুরি সত্যি নয়। মানে? জাফরিন বলে আসলে আমি শুধু পরী নই, বরং পরিপালকের রাজকুমারী, আর আমার আব্বু আম্মু হচ্ছে পরিপালকের রাজা আর রানী। কি মানে, আপনি পরিপালকের রাজকুমারী? তাহলে তো আপনাকে আপনার আব্বু আম্মু খুঁজবে, আর যদি তারা আপনাকে আমার এখানে পায় তাহলে তো আমি শেষ। সেটা নিয়ে তুমি কিছু ভাবিও না, আমি ওইটার একটা বুদ্ধি বের করে রাখছি। কি বুদ্ধি? জাফরিন বলে আছে, সেটা পরে বলবো, তুমি এটা নিয়ে ভয় পেও না। আমি থাকতে তারা কেন, কেউই তোমার কোনো ক্ষতি করতে পারবে না। জাফরিনের কথাগুলো আমার মাথার উপর দিয়ে গেল, তবে একটা জিনিস তো শিওর, আমার লাইফ বিনা কারণে এখন রিস্কে আছে। জানি না, যদি জাফরিনের আব্বু আম্মু জানতে পারে তার মেয়ে আমার বাসায় থাকে, তাহলে আমি শেষ। কারণ জাফরিন হচ্ছে পরিপালকের রাজকুমারী, রিস্কের কারণ কোনো না কোনোভাবে আসবে, কারণ রাজকুমার বা রাজকুমারী আপনার কাছে আছে, সেটা অনেক বড় রিস্কের, যেটা অনেক বড় বিপদ এনে দিতে পারে। কিন্তু আমি তো আর জানতাম না যে একটা পরী আমার কপালে সে জুটবে, সে আবার রাজকুমারী হবে। জানি না আল্লাহ কি চায়। আমরা নাস্তা করে নিলাম, তারপর আমি আমার রুমে গেলাম। সেখানে গিয়ে আমি আমার ল্যাপটপটা অন করে কাজ শুরু করে দেই। জাফরিন হঠাৎ করেই আমার সামনে চলে আসে, যা দেখে আমি ভয় পেয়ে বুকে হাত দিয়ে ফেলি। আপনি
আপনাকে একটা রিকোয়েস্ট করেছিলাম এই কাজটা না করতে, কিন্তু আপনি মনে হয় আমাকে হার্ট অ্যাটাক দিয়েই মারার প্ল্যান করছেন। সরি, আসলে আমি ওই রুমে একা একা বসে আছি। আর তুমি এখানে কি করো? আমার সাথে চলো, দুজন একত্রে বসে গল্প করি। আমার একটু কাজ আছে, আপনি যান, টিভি দেখেন। তোমরা মানুষরা না এই সকল জিনিস নিয়ে মনে হয় বেশি ব্যস্ত থাকতে পছন্দ করো। আমার কাজ করতে হবে তো। সাথে সাথে জাফরিন একটা চুটকি মারলো আর আমার ল্যাপটপ উঠাও। আমার ল্যাপটপ! জাফরিন বলে, আমার কথা না শুনলে এমনি হবে। এবার চলো আমরা গল্প করি। আমি বলি, আমার কাজ আছে তো। জাফরিন বলে, ঠিক আছে, কাজ করো তুমি। আমি বলি, ল্যাপটপ না দিলে কেমনে কাজ করব? জাফরিন তখন বলতে থাকে, ল্যাপটপ তখনই পাবা যখন আমার সাথে গল্প করা শেষ করবা, তার আগে নয়। কি আর করব? কাজ তো কাজ, তো কাজ তো করতে পারবোই না তখন, তাই গল্প করে সময় পার করাটাই ভালো। জাফরিনের সাথে দুপুর পর্যন্ত গল্প করলাম। এরপর চলে গেলাম গোসল করতে, কারণ আজ শুক্রবার, মানে জুমার দিন। গোসল শেষ করে পাঞ্জাবি পরে আমি ওয়াশরুমে বের হলাম। আর তখনই দেখলাম জাফরিন আমার রুমে খাটে বসে আছে। সে আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি বললাম, কি দেখেন? জাফরিন বলে, ভালোবাসাকে। আমি বললাম, কি? জাফরিন বলে, না মানে বললাম তোমাকে দেখে আমার ভালোবাসার মানুষের কথা মনে পড়ে গেল। আমি বললাম, আচ্ছা সে ব্যাপারে কথা নামাজ থেকে এসে বলবো, কেমন? আমি যাই, দরজা বন্ধ রাখবেন। তারপর আমিও যেতে লাগি, আর জাফরিন আমার পিছু পিছু আসতে লাগে। আমি বাহিরে গেলাম, কিন্তু জাফরিন দরজায় দাঁড়িয়ে আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। আমি বুঝলাম না কেন। আরে দরজা বন্ধ করুন। তারপর জাফরিন দরজা বন্ধ করে আর আমিও মসজিদে চলে যাই নামাজের জন্য। আমি নামাজ শেষ করি, এরপর বাসায় যেতে লাগি। চিন্তা করলাম, বাসায় যেহেতু নতুন একজন আছে তাই আমাকেও কিছু নিয়ে যাওয়ার প্রয়োজন। তাই আমি দোকানে গেলাম, একটা আইসক্রিম নিয়ে নিলাম। আসলে আমি যেখানেই যাই না কেন পকেটে অবশ্যই ওয়ালেটটা রাখি। তারপর আইসক্রিম নিয়ে বাসায় চলে গেলাম। সেখানে গিয়ে দরজা নক করতেই দরজা খুলে যায়, আর দেখলাম জাফরিন দাঁড়িয়ে আছে। একটা জিনিস আনলাম আপনার জন্য। কি? দুপুরে খাবার শেষ করলেই পাবেন। তারপর আমি সেই আইসক্রিম ফ্রিজে রেখে দেই, আর আমি চলে গেলাম কিচেনে। আসলে কিছু রান্না করেই রাখছিলাম সকালে, আর এখন গরম করে নিলেই হবে। তারপর আবার গরম করে সেটা নিয়ে খেলাম, আর দেখলাম জাফরিন টিভি দেখছে। জাফরিন আপু, খাবার রেডি, আসুন। তারপর জাফরিন আসে আর চেয়ারে বসে। জাফরিন বলে, তুমি আমাকে কি বলে ডাকলে? আরে আপু বলে ডাকলাম আর কি, এতে সমস্যা কোথায়? তোমাকে আমি মানা করলাম না আমাকে আপু না রাখতে? আমার কথা না শুনলে কিন্তু আমার রাগ উঠে যায়। পরে আমি উল্টাপাল্টা কিছু করে বসলে আমাকে কিছু বলবা না। আরে আমার অভ্যাস তো এটা। জাফরিন তখন বলে, এই অভ্যাস অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য, আমার জন্য নয়। আর এখন থেকে শুধু আমাকে আপু ডাকলেই না, যদি আমাকে আপনি করেও বলো তাহলে তোমার ঘাড় মটকাবো। কি কি কি? আপনি তো বললেন আপনি কোনো কারণ ছাড়া কারো ক্ষতি করেন না, তাহলে বা আমাকে এইভাবে বলতেছেন কেন? আমার ইচ্ছা আর একবার আপু বা আপনি করে বলো না, দেখবা কি হাল করি তোমার। আমিও চুপ হয়ে গেলাম। আমাকে তার পুরী শক্তি দিয়ে ভয় লাগাচ্ছে। কী বা করবো? আমি তার কথা তো শুনতেই হবে, না হলে তো আমি শেষ। আমিও চুপচাপ জাফরিনকে খাবার দিলাম, আর আমিও খেতে লাগলাম। তবে আমি আড়ালে চোখ খেয়াল করলাম জাফরিন আমার দিকে তাকিয়ে আছে, আর আমার দিকে তাকিয়ে মিটি মিটিভাবে হাসছে। তারপর খাবার শেষ করে আমি আমার রুমে চলে গেলাম। আমি জাফরিনকেও একটা রুম দেখিয়ে দেই তার থাকার ও রেস্ট করার জন্য। আমি আমার রুমে খাটে শুয়ে পড়ি আর চোখ বন্ধ করে রাখি, আর কখন ঘুম চলে আসে তা নিজেও জানি না। বিকেলবেলা আমি শুয়ে আছি, তখনই আমার বুকের ভারী অনুভব করতে লাগলাম, আর একটা জিনিস লক্ষ্য করলাম, কেউ একজন আমাকে জড়িয়ে ধরে আছে। আমি চোখ খুললাম আর দেখলাম জাফরিন আমার রুমে আমার খাটে আমার বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে, যা দেখে অবাক হয়ে গেলাম। আমি যখনই তাকে ডাকতে নিব তখনই খেয়াল করলাম তার মায়াবী চেহারাটা, আসলে বলতে গেলে জাফরিনের চেহারাটা এতটাই সুন্দর ও মায়াবী যা যে কোনো ছেলে কিংবা পুরুষই তার মায়ায় ফেলে দেবে। আর সে ঘুমাচ্ছে, তাই আমিও তাকে ডিস্টার্ব করতে পারবো না, কারণ আম্মু বলছিল কোনো দিনও যদি কাউকে ঘুমন্ত অবস্থায় দেখি তবে তাকে ভুলেও ডিস্টার্ব না করতে। তাই আমিও তাকে ডিস্টার্ব না করে আস্তে করে ছাড়িয়ে নিতে লাগলাম। আমি ছাড়াতে গেলাম আর সেও আরো শক্ত করে জড়িয়ে ধরে। জাফরিন বলছিল আজকে নাকি বাইরে ঘুরতে যাবে, কিন্তু তার ঘুমের জন্য আমি ডাকতে পারছি না। সন্ধ্যাবেলা জাফরিন এখন আমার বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে।
আর আমিও বিকেল ধরে শুয়ে আছি জাফরিনের জন্য। আমি কতবার ট্রাই করলাম জাফরিন থেকে নিজেকে সরাতে, কিন্তু যখনই নিজেকে সরাতে যাই তখনই জাফরিন আরও শক্ত করে ধরে রাখে। নিজের থেকেও কেমন জানি আনইজি লাগছে। হঠাৎই জাফরিন নড়ে ওঠে আর ঘুম ভাঙের সাথে সাথে আমিও চোখ বন্ধ করে ফেলি। জাফরিন আস্তে করে তার ঠোঁট দিয়ে আমার গালে চুমু দেয় আর আমিও লাফিয়ে উঠি। এটা আপনি কি করলেন? কই, কিছুই তো করি নাই। মিথ্যে বলবেন না, আপনি আমাকে। কথা শেষ করার আগেই জাফরিনের ঠোঁটগুলো দিয়ে আমার ঠোঁটগুলো দখল করে নিল আর আমিও কিছুই করতে পারছি না, কারণ আমার শরীরে আমি নিয়ন্ত্রণের শক্তি পাচ্ছি না। মনে হচ্ছে শরীর আমার হলেও অন্য কেউ তার নিয়ন্ত্রণ করছে। কিছুক্ষণ পরেই আমাকে ছেড়ে দেওয়া হয় আর সাথে সাথে আমি আবার আমার শরীরের নিয়ন্ত্রণ শক্তি ফিরে পেলাম। আমি বলি, এটা আপনি কি করলেন? জাফরিন বলে, বেশি কিছু করি নাই, শুধু তোমাকে এখন নিজের করে নিলাম আর আজ থেকে তুমি আমার হয়ে গেলে। আমি বললাম, কি যা তা বলছেন আপনি? আপনি তো আমাকে বললেন আপনি নাকি কেউ একজনকে পছন্দ করেন। এখন যে এই কাজটা করলেন, আপনার ভালোবাসার মানুষটাকে কি জবাব দিলেন? কিভাবে জবাব দিবেন? জাফরিন বলে, তাকে কোনো জবাব দিতে হবে না, বরং আমি তাকেই আমার করে নিলাম। আমি বললাম, কি উল্টাপাল্টা বলছেন আপনি? জাফরিন বলে, যা শুনছো সব ঠিকই বললাম, আমার ভালোবাসার কেউ না, তুমি নিজেই। জাফরিনের কথা শুনে থ হয়ে গেলাম আমি। কি আবল তাবল বলছেন? কি আবল তাবল বলছে সে? আসলে কি মেয়েদের চয়েস এতটাই খারাপ হয়ে গেল নাকি? আমার মতো কুৎসিত একটা ছেলেকে সে ভালোবাসা বলতেছে, নাকি মাথা গেছে তার? আমি বললাম, দেখুন, আপনার মনে হয় কোনো বড় ভুল করছেন আপনি। আপনার ভুল হচ্ছে কোথাও। জাফরিন বলে, কোনো কথা আমি শুনতে চাই না। এখন বলো, তুমি নিজের থেকে আমার হবে নাকি আমাকেই কিছু করতে হবে? আমি বললাম, আমার মধ্যে কিছুই নেই। তাহলে কেন আপনি আমাকে ভালোবাসবেন? জাফরিন বলে, তোমার মধ্যে কিছুই নেই সেটা কে বলল? আর কথায় কথায় নিজেকে ছোট করে দেখো কেন তুমি? আমি বললাম, কারণ আমি ছোট বলেই নিজেকে ছোট করে দেখি। কিন্তু আপনি বলুন, কি দেখে আপনি আমার প্রতি আকর্ষিত হলেন? জাফরিন বলে, তোমার মন মানসিকতা দেখে, যেটা যে কাউকেই তোমার প্রতি আকর্ষিত করবেই। আমি বললাম, আমার মন মানসিকতা দেখে মানে? জাফরিন বলে, তোমার আচার আচরণ, সকলের সাথে ভালো ব্যবহার, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, আর সবচেয়ে বেশি যেটা ভালো লাগলো সেটা তোমার পবিত্র মন, যেখানে আমি কোনো কারণে কিছু খুঁজে পাইনি, অন্য কিছুই না। আমি বললাম, কেমনি বুঝলেন আমার মন পবিত্র কিনা? জাফরিন বলল, পরীদের কাছে এমন একটি শক্তি থাকে যা কাউকে ছুঁয়ে তার মনের সকল কথা জেনে নেওয়া যায়। আমি তোমার মনে আমার জন্য ভয় দেখলাম, যেটা আমি ভালোবাসা দিয়েই দূর করতে চাই। তবে আরও একটা জিনিস তোমার মনের মধ্যে আছে, আর সেটা নিয়ে অনেক সময় তুমি কান্নাও করো, আর সেটা হলো তোমার আম্মু আব্বুর কথা। আমি জানি তুমি তাদের কতই না মিস করো, কারণ আমি তোমার মনের কথাও জেনে নিয়েছি। জাফরিনের মুখে আম্মু আব্বুর কথা শুনে চোখে পানি চলে আসে, তাই আস্তে করে উঠে বারান্দায় চলে যাই আর ওইখানেই কান্না করে দিলাম। আসলে আব্বু আম্মুকে আমি অনেক মিস করি, কারণ তারাই তো আমার সব ছিল। আমাকে বুঝতো, আমাকে আমার সকল ভালো খারাপ সম্পর্কে জানতো, আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করত। কিন্তু আজ আমি এতিম, খেয়াল রাখার মতো কেউ নেই আমার। আমি কান্না করতে লাগলাম আর তখনই জাফরিন এসে আমাকে জড়িয়ে ধরে। জাফরিন বলে, এই তুমি কান্না করছো কেন? তুমি তো আর একা না, আমি তো আছি তোমার সাথে। দেখো অন্তর, এভাবে কান্না করিও না, তোমার মনের অবস্থা আমি জানি। দেখো, এভাবে কান্না করে লাভ নেই তো, আর আমাকে একবার আপন করে নাও, কথা দিলাম কোনো দিনও তোমাকে ছেড়ে যাব না। আর তুমি প্লিজ কান্না থামাও। কিন্তু আমি কান্না করেই যাচ্ছি, আর কান্না করতে করতে বারান্দায় বসে গেলাম। কি করব আমি? জাফরিনের মুখে আম্মু আব্বুর কথা শুনে আম্মু আব্বুর কথা মনে পড়ে গেল আমার, আর তাদের আমার কতটাই না প্রয়োজন, কিন্তু তারা আজ আমার পাশে নেই। জাফরিন আমার কাছে বসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। জাফরিন বলে, এই তুমি প্লিজ কান্না থামাও, দেখো এভাবে কান্না করিও না। আর কেউ তুমি মনে মনে বারবার নিজেকে অসহায় একা মনে করছো কেন? আমি আছি তো, দেখো দেখো, কান্না বন্ধ করো তুমি। আমিও জাফরিনকে জড়িয়ে ধরি আর কান্না করেই যাচ্ছি। আমি বলি, আমি কেমন দোষ করলাম যার জন্য আব্বু আম্মু আমাকে এতিম বানিয়ে চলে গেল? তারা কি জানে না তাদের ছাড়া আমি অসহায়? আমি তো কোনো দিনও কারোর সাথে খারাপ ব্যবহার করি নাই বা কারো খারাপ চাই নাই, তাহলে আল্লাহ কেন আমাকে এতিম বানিয়ে দিল?
আমারও তো আম্মু আব্বুকে প্রয়োজন। যখনই আমার বন্ধুরা তাদের আব্বু আম্মুর সাথে কথা বলে তখন তখন আমার অনেক কষ্ট হয়। আসলে আম্মু আব্বুই আমাকে বুঝতো, আমার সকল কিছুই জানতো। বিশেষ করে আম্মু আম্মু আমার বেশি খেয়াল রাখতো। আম্মু কোনো দিন তার ছেলের কষ্ট বা সামান্য আঘাত দেখতে পারতো না। আর আব্বু আব্বু আমাকে সবসময় মজা করে বকা দিত, যেটা আমার বিরক্ত লাগতো। কিন্তু আর সেই আব্বুকে আমি মিস করছি। আমার জীবনে কি অসহায়ের মতো বেঁচে থাকা লিখে রাখলো নাকি আল্লাহ? আমার কি আম্মু আব্বুর প্রয়োজন নেই? তাহলে কেন আমার থেকে তাদের দূর করে দিল? কান্না করতে বললাম, সাথে জাফরিনও কান্না করে দিল। জাফরিন আমাকে শক্ত করেই জড়িয়ে ধরে আছে। সে আমাকে সান্ত্বনা দিতে থাকে। জাফরিন বলে, এই এভাবে কান্না করে নাকি? আর কে বলেছে তুমি অসহায়? কেউ নেই তোমার? তোমার কেউ না? দেখো, এভাবে কান্না না করে উঠো আর চলো ফ্রেশ হয়ে নাও। আমি দেখি তোমার জন্য কিছু নাস্তা করতে পারি নাকি। আমি বললাম, আপনি কান্না করছেন কেন? জাফরিন বলে, আমার কলিজা কান্না করছে, সেটা দেখে কেমনে নিজেকে শান্ত রাখতাম, তাই তাই আমি কান্না করে দিলাম। আর উঠো, যাও ফ্রেশ হয়ে নাও। আর আজ থেকে আমাকে আপনি করে বললে তো খবরই আছে, আমার নাম ধরে রাখবা, আমাকে তুমি করে বলবা, বুঝছো? আমি বললাম, দেখা যাক। তারপর উঠে গেলাম আর চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে রুমে দেখি জাফরিন রুমে নাস্তা নিয়ে বসে আছে, তবে তার চোখে পানি। আপনি কান্না করছেন কেন? যান ফ্রেশ হয়ে আসুন। তারপর জাফরিন আমার রুমে ওয়াশরুমে চলে যায় আর ফ্রেশ হয়ে আসে। তারপর দুজনে নাস্তা করতে লাগলাম। জাফরিন বলে, এই দেখি হা করো তো। মানে? জাফরিন বলে, যা বলছি তাই শোনো, আমাকে রাগাইও না। সাথে সাথে জাফরিন আমাকে নাস্তা খাইয়ে দিতে লাগলো, আমিও নাস্তা খেতে লাগি। জাফরিন বলে, কেমন মানুষ তুমি? আমি বললাম, আমি আবার কি করলাম? জাফরিন তখন বলতে লাগলো, আমি তোমাকে নাস্তা খাইয়ে দিলাম আর তুমি নিজেও খাচ্ছ, আমাকেও খাওয়াই দিলে কি হয়? আমি বুঝতে পারলাম আমার ভুলটা, তাই আমিও জাফরিনকে নাস্তা খাইয়ে দিতে লাগলাম, মানে দুজনকে নাস্তা খাইয়ে দিতে লাগলাম। নাস্তা শেষ। আচ্ছা, আপনি এক জামা পরেই থাকেন? কি? আমি বললাম, না মানে আপনাকে এই জামায় দেখলাম তো, তাই বললাম আর কি, না হলে চলেন আপনার জন্য কিছু কিনে আনি। তারপর জাফরিনকে নিয়ে চলে গেলাম তার জন্য কিছু কেনাকাটা করার জন্য। আসলেই এই প্রথম আমি কোনো মেয়ের পিছে টাকা খরচ করতে লাগলাম। শপিং শেষ করে বাড়ি আসলাম। জাফরিন একজন পুরী, তাই তার পছন্দ অবশ্যই সাদাই, কিন্তু মানুষের দুনিয়ায় একজন মানুষকে সবসময় সাদা পোশাক পরতে দেখলেই সমস্যা। পরে ভূত পেতনি ভেবেই মানুষ পালাবে বা আমার বাসায় হুজুর বা তান্ত্রিক পাঠিয়ে দেবে, পরে আমাকে বিপদে পড়তে হবে। তবে আমি জাফরিনকে সাদা জামার পাশাপাশি কিছু কালারিং জামাও নিয়ে দিলাম। রাতের বেলা আমি খাবার রেডি করতে লাগলাম আর জাফরিন নতুন জামা পরেই টিভি দেখতে ব্যস্ত। তারপর দুজনে খাবার খেয়ে নিলাম। এবার হচ্ছে ঘুমানোর পালা। আমিও খাটে যেতেই মনে পড়লো ল্যাপটপের কথা। আমিও জাফরিনকে ডাক দিলাম। জাফরিন বলে, কি হয়েছে? আমি বললাম, আমার ল্যাপটপটা। জাফরিন বলে, ও হ্যাঁ। তারপর চুটকি মারলো আর আমার ল্যাপটপটা হাজির। আমিও সেটা নিয়ে কাজে লেগে যাই। আসলে একটু কাজ আছে প্রজেক্টের ব্যাপারে, তাই কাজ করতে হবে আমার। তবে দেখলাম জাফরিন আমার রুমে আমার খাটে শুয়ে পড়ে আছে। আপনি আমার খাটে কি করছেন? আমি তোমার সাথে ঘুমাবো, আমার একা একা ভালো লাগে না। আমি বললাম, কিন্তু এটা তো ঠিক না, আমরা অবিবাহিত হয়ে এক খাটে ঘুমাবো, সেটা ঠিক না। জাফরিন বলে, ঠিক আছে, আমরা কাল বিয়ে করে নেব, তবে আজকে একত্রে ঘুমাবো, আর কোনো কথা বলিও না তো। আমি বললাম, কিন্তু এটা তো হঠাৎ করেই আমার মুখ বন্ধ হয়ে গেল। জাফরিন বলে, বেশি কথা বলো তুমি, তাই দিলাম মুখ বন্ধ করে। এবার কাজ শেষ করে খাটে আসো, আর যদি আমার কথা না শোনো, এরপরে যা করবো না, তুমি কিন্তু আমাকে আর আটকাতে পারবে না। আমি আপুল হয়ে গেলাম, কারণ জাফরিন আমার মুখ বন্ধ করে দিল, কিন্তু মনে মনে ঠিকই কথা বলতে পারছি, তাই আর কিছু করার নাই পারি। পরে যদি আমাকেই বন্ধ করে দেয়, তাই আমিও কাজ শেষ করে ল্যাপটপ বন্ধ করে চুপচাপ এক পাশে শুয়ে পড়ি। তবে মনে মনে ভয় কাজ করছে। হঠাৎই জাফরিন আমার দিকে ঘুরে আর আমাকে জড়িয়ে ধরে, আমার বুকের উপর মাথা রাখে আর চোখ বন্ধ করে থাকে। আমিও কিছু করতে পারবো না, যদি কিছু করতে যাই পরে আমাকেই পস্তাতে হবে। আমি কোনো মতেই নিজেকে সামলে রেখে ঘুমিয়ে পড়ি। সকালবেলা আমার ঘুম ভাঙে, তবে আমার কাছে জাফরিন নেই, তার মানে সে চলে গেছে। যাক, ভালোই হলো। আমি উঠেই ফ্রেশ হয়ে নিলাম, তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে হয়ে গেলাম, কারণ জাফরিন আমার রুমে উপস্থিত। তবে সে নাস্তা নিয়েই আমার রুমে আসে আর সে আমার মোবাইল নিয়ে খাটে বসে বসে কি যেন করতে লাগে। আমি বলি, আপনি আমার ফোনে কি করছেন? জাফরিন বলে, কিছু না, এমনি দেখছিলাম। আচ্ছা আসো, নাস্তা করবো আমরা।
আমি বলি, জি আপনি বসেন, আমি একটু অফিসের জন্য রেডি হয়ে নেই। জাফরিন বলে, ভুলে গেছো আজকে আমাদের কি করার কথা? আমি বলি, কি? জাফরিন বলতে লাগে, আজকে আমাদের বিয়ে করার কথা। আমি বলি, আজকে কি করতে হবে? জাফরিন বলে, আমি তখন বলি, দেখুন আমি এখন বিয়ে করতে পারবো না। যদি আপনার আম্মু আব্বু এসে পড়ে তাহলে তো তারা আমাকে শেষ করে দিবে। জাফরিন বলে, তোমাকে সেফ রাখার জন্যই এমন করছি, আর কথা বলিও না, যেটা বলছি শোনো। জাফরিনের রাগ দেখে আমি ভয় পেয়ে গেলাম, কারণ এখন আমি যদি কিছু বলি তাহলে জাফরিন আমাকে কি করবে আল্লাহই জানে। আমি সোজা গিয়ে নাস্তা করতে লাগি, তবে জাফরিন আমাকে খাইয়ে দিচ্ছে, আমিও জাফরিনকে খাইয়ে দিতে লাগি। হঠাৎই আমার ফোন বেজে ওঠে, আমি দেখি তানভীর কল দিচ্ছে। আমি, হ্যালো। তানভীর বলতে থাকে, কি রে শালা, অফিসে যাবি না? আমি বলি, না আজকে একটু কাজ আছে রে, আমি স্যারকে ফোন করে দিব, আসলে একটু প্রবলেমে পড়ছি আমি। তানভীর বলে, কি সমস্যা? তুই একটু আয় তো। তানভীর বলে, আচ্ছা দরজা খোল। তারপর ফোন রেখে দরজা খুলতে চলে গেলাম। দরজা খুলতেই তানভীর উপস্থিত। আমি বলি, দোস্ত ভিতরে চল, অনেক বড় সমস্যা আছি আমি। তারপর তানভীরকে ভিতরে নিয়ে যেতেই সে জাফরিনের দিকে হাঁ করে তাকিয়ে আছে। তানভীর বলল, অন্তর, উনি কে? আর তোর বাড়িতে কি করছে উনি? জাফরিন বলে, আমার নাম জাফরিন, আর তোমার বন্ধুর হবু বউ আমি। তানভীর বলে, হবু বউ মানে? এই অন্তর, কি বলছে উনি? আমি বললাম, আমার কথাটা শোন আগে। তানভীর বলে, শালা বাটপার, আমার থেকে এত বড় কথা লুকাইলি তুই? তোরে তো আমি, বলেই সেখানে আমাকে মারা শুরু। তানভীর বলে, শালা ফ্রড, ধোকাবাজ, আমাকে নামের বেস্টু মানতি তুই? তুই শালা খামায়ের। জাফরিন বলে, এই আপনি ওকে মারছেন কেন? ছাড়েন বলছি। কিন্তু তানভীর কোনো কথাই শুনে নাই, সে আমাকে মারতে ব্যস্ত। সাথে সাথে জাফরিন তার শক্তি ব্যবহার করে তানভীরকে আঘাত করে, আর তানভীর সোজা দেওয়ালের সাথে বাড়ি খায়। আর জাফরিন আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে। জাফরিন বলে, তুমি ঠিক আছো তো? আমি বলি, আপনি এটা কি করলেন? বলেই জাফরিন থেকে ছাড়িয়ে নিয়ে তানভীরের কাছে গিয়ে তাকে ধরে উঠাই। আমি বলি, তানভীর তুই ঠিক আছিস তো? তানভীর বলে, ভাই এটা কি হইল? আমি কি এটা স্বপ্ন দেখলাম নাকি? উনি কিভাবে এটা করলো? আমি বলি, তুই শালা পুরো কথা না শুনেই আমাকে মারতে গেলি কেন? তানভীর বলে, দোস্ত ভাবি কি ডাইনি নাকি? এই কথাটা শুনে জাফরিন আরো খেপে যায়। জাফরিন বলে, এই কি বললেন আপনি? আমি ডাইনি তাই না? আমি বলি, আরে জাফরিন আপনি একটু শান্ত হন তো, সে আপনার সম্পর্কে না জেনেই সব বলছে। জাফরিন বলে, এই তুমি আমাকে আপনি করে বলতেছো কেন? আমি বলি, আরে ধুর, সবাই প্লিজ রিল্যাক্স হন, আসলে একসাথে দুজনে সামলাতে হচ্ছে তাই পাগল হয়ে গেলাম আমি। তারপর দুজনকেই কোনো মতে শান্ত করে নিলাম, আর তানভীরকে জাফরিনের সত্যিটা বললাম। তানভীর জাফরিনের সত্যিটা জেনে অবাক হয়ে গেল, আসলে যে কেউ অবাক না হয়েই পারবে না। তানভীর বলে, এখন কি করবি তুই? জাফরিন বলে, কি করবে মানে? আমাকে বিয়ে করবে? মিষ্টি একটা হাসি দিয়ে কথাগুলো বলতে লাগলো। আমি বললাম, আমার কাছে কোনো উপায় নেই, তবে আগে বস থেকে ছুটি নেওয়া লাগবে। তানভীর বলে, কয়দিনের জন্য নেবে? আমি বলি, 3 দিন নিলে চলবে। জাফরিন বলে, আমি জানি না, মোট কথা যে কোনো মূল্যে তোমাকে পেলেই হবে। তানভীর বলে, নে তুই। আমি বললাম, তবে তোকে আজকে আমার সাথে থাকতে হবে। তানভীর বলে, সমস্যা নাই, আছি তোর পাশে। তারপর অফিসের বসকে কল দিলাম। আমি বললাম, হ্যালো স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? স্যার বলে, এই তো ভালো, তোমার কি অবস্থা ওবায়দুর? আমি বলি, জি স্যার, আল্লাহর রহমতে ভালো স্যার, একটা কথা বলার ছিল। স্যার বলে, বলো। আমি বলি, স্যার আমাকে কি 3 দিনের ছুটি দেওয়া যাবে? স্যার বলে, বাবা অবশেষে ছুটি চাইতেছো? এই প্রথম তোমাকে ছুটি নিতে দেখলাম, তাই আমিও মানা করতে পারবো না। কয়দিন ছুটি লাগবে তোমার? আমি বলি, স্যার বেশি না, 3 দিন ছুটি দিলেই হবে। আচ্ছা ঠিক আছে। আমি বলি, স্যার আরও একটা কথা ছিল। স্যার বলে, হ্যাঁ বলো। আমি বলি, স্যার আপনি যদি আজকের জন্য তানভীরকে ছুটি দিতেন তাহলে একটু ভালো হতো, আসলে স্যার ওকে একটু লাগবে আমার। স্যার বলে, আচ্ছা যেহেতু তুমি এই প্রথমবার আমার কাছে কিছু চাইলা, তোমার কথা রাখলাম, যাও, ওকেও তোমার জন্য আজকে ছুটি দিলাম। আমি বলি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার বলে, ইউ আর মোস্ট ওয়েলকাম, তবে ওবায়দুর আজকে তোমার জন্য যা করলাম এটা তোমার প্রাপ্য, কারণ তোমার অনেস্টি ও ভালো ব্যবহার আমাকে অবাক করে দিল। তুমি আমাদের অফিসে জয়েন করে আমাদের অনেক আপন করে নিলে, ও তোমার দায়িত্ব বোধ আমাকে মুগ্ধ করলো। আর শোনো, আমি শুধু তোমার বস না, আমি তোমার বন্ধুও বটে, তাই তুমি যদি কোনো অসুবিধায় পড়ো সবার আগে আমাকে বলবে, বুঝেছো? আমি স্যারের কথা শুনে থ হয়ে গেলাম, কারণ স্যার যে কত বড় মনের মানুষ তা আমি বুঝলাম।
আসলে ওনার অফিসে কেউ কোনো দিনও মন খারাপ করে থাকতে পারে? তিনি কাজের মাঝে সকলের সাথে গিয়ে কথা বলবে, আড্ডা দিবে, হাসি মজা করবে। তাই সকল এমপ্লয়ি তাকে অনেক সম্মান করে। আমি বললাম, স্যার একটা আবদার রাখবো। স্যার আপনি তো আমাকে বন্ধু বলেছেন, তাহলে বন্ধু হিসেবে আজকে আপনাকেও লাগবে। স্যার বলে, আমার কি কাজ? আমি বলি, আছে স্যার। স্যার বলে, আচ্ছা ঠিক আছে, তো কোথায় আসতে হবে আমাকে বলো। স্যার পারলে আমার বাসায় চলে আসেন। আচ্ছা ঠিক আছে, আসছি আমি। তারপর ফোন কেটে দিলাম। তানভীর বলে, তো বল আমাকে কি করতে হবে? আমি বলি, শালা আমি বিবাহিত নাকি তুই? তানভীর বলে, ও হ্যাঁ ভুলে তো গিয়েছিলাম, তাহলে নিহাকে আসতে বলছি, দাঁড়া। তারপর তানভীর নিয়াকে ফোন দিয়ে আসতে বলে। ও আপনাদের তো বলাই হয় নাই, আমাদের তানভীর সাহেব বিবাহিত, তার বিয়ে হয়েছে মাত্র 6 মাস প্রায়। আর আমাদের বসও বিবাহিত। ও শিট, স্যারকে তো বলি নাই ভাবিকেও নিয়ে আসতে, তাই তাড়াতাড়ি স্যারকে কল করে বলে দিলাম ভাবিকে তাদের বাচ্চাদেরও নিয়ে আসতে। আসলে আমাদের বস বিবাহিত 5 বছর ও তাদের 2 সন্তান আছে, একটা ছেলে ও একটা মেয়ে, তবে মেয়ে বড়। আসলে আমি এক পাবলিক ছিলাম যে সিঙ্গেল লাইফের মজা নিচ্ছিলাম, কিন্তু বলে না সুখ চিরস্থায়ী নয়, তাই জাফরিন এসে আমার ভোগ সুখ সবই নিয়ে যাচ্ছে। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যে বাসায় মানুষ চলে আসে, মানে স্যার ও তার পরিবার ও তানভীরের নিহা। তবে তানভীরকে আমি আগেই বুঝিয়ে দিই যাতে জাফরিনের সত্যিটা কেউ না জানে, কাউকে না বলে। সেখানে উপস্থিত আমি, তানভীর, জাফরিন বাদে সকলে আমার বিয়ের কথা শুনে থ হয়ে গেল। পরে তারাই অ্যারেঞ্জমেন্ট করতে ব্যস্ত। আর স্যারের কথা কি বলবো, তিনি তো আমাকে নিয়ে মজা নিচ্ছে, কারণ আমি অফিসে বলে বেড়াতাম সিঙ্গেল থাকবো, প্যারামুক্ত থাকবো, কিন্তু এখন স্যার সেটা নিয়ে আমাকে পচাচ্ছে। দুপুরবেলা স্যার বাসায় কাজী সাহেব ও রেজিস্ট্রারকে নিয়ে আসে। তার কিছুক্ষণ পরেই আমাদের বিয়ে হয়ে যায়, একটা আইনিভাবে আর একটা ইসলামিকভাবে। বিয়ের শেষ, এবার সবাই বউ নিয়ে ব্যস্ত আর আমি অসহায়ের মতো আছি। তারপর দুপুরে আমাদের খাবার শেষ করে নিলাম সবাই। সন্ধ্যায় আমরা সবাই বসে বসে, আর স্যার ব্যস্ত আমাকে পচাতে। বিশ্বাস করেন রাসেল ভাই, যা ধোয়া ধুইছে তানভীর আর স্যার মিলে নতুন বউ সামনে, ইচ্ছে করছিল কচু গাছের সাথে ফাঁসি দিয়ে মরি। আমার একটু ইজ্জতও অবশিষ্ট রাখলো না। আমরা নাস্তা করে আবারও আড্ডায় মেতে থাকি। রাতের বেলা সকলে মিলে রাতের খাবার খেয়ে নিলাম। তারপর সবাই একে একে বিদায় নিতে লাগলো। তবে স্যার বিদায় নেবার আগে আমাকে ইচ্ছে মতো পচিয়েছে। সবাই চলে গেল ঘরে, আমি আর জাফরিন। আমিও রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ি, আর জাফরিনও ফ্রেশ হয়ে এসে আমার পাশে এসে আবার বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। জাফরিন বলে, আজ থেকে তুমি আমার হয়ে গেলে আর আমিও তোমার হয়ে গেলাম, কখনো আমাকে ছেড়ে যাবে না আর আমাকে বেশি বেশি ভালোবাসবে, বুঝছো? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে বাধ্য করে তোমার ভালোবাসার মায়ায় ফেলে এখন বলতেছো তোমাকে ছেড়ে যেতে না। এখন তুমি চাইলেও আমি আর তোমাকে ছাড়তে পারবো না। তুমি যখন আমার হয়ে গেলে ঠিক তেমনি আমিও তোমার হয়ে গেলাম। তবে মনে কেন জানি এক অজানা ভয় কাজ করছে। জাফরিন বলে, চিন্তা করিও না, আমি আছি তোমার পাশে, আমি থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এভাবে ভালোবাসার মাধ্যমে আমরা 3টা মাস কাটিয়ে দিলাম। 3 মাস পর, অন্তর, অন্তর উঠো না, সকাল হয়েছে তো, কি অফিসে যাবো না নাকি? আমি বললাম, যাব। জাফরিন বলে যে, কখন যাবে? উঠো, আমি নাস্তা রেডি করে তোমাকে ডাকতে আসলাম। জাফরিনের জোরে জুড়িতে আমি উঠে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে চলে গেলাম নাস্তা করতে। এই 3 মাসে জাফরিন আমাকে এতটাই ভালোবেসেছে, মনে হয়নি আমি এতিম বা অসহায়। সে আমাকে বউয়ের মতো না, একজন সত্যিকারের ভালোবাসার মানুষের মতোই ভালোবাসছে আর আগলে রেখেছে। আমার মন খারাপ দেখলেই চট করে ভালোবেসে আমার মন ভালো করে দেয় জাফরিন। বলতে গেলে আমিও তাকে অনেক ভালোবাসি, কিন্তু সে আমার থেকেও বেশি আমাকে ভালোবাসে। আমরা নাস্তা করতে লাগি। আমি বললাম, আজকে যেহেতু বৃহস্পতিবার মানে হাফ ডে, তাই আমিও দুপুরে চলে আসব, কিন্তু চিন্তা করছি আমরা বিকালে ঘুরতে গেলেও শপিংয়ে গেলে কেমন হয়? জাফরিন বলে, সত্যি? খুশি হয়ে বলতে লাগলো। আমি বললাম, নাকি তুমি যাইতে চাইছো না? জাফরিন বলে, যাবো না মানে? আমি তো নিশ্চয়ই যাব। খুশি হয়ে কথাগুলো বলতে লাগলো। আমি তখন বললাম, ওকে ওকে। তারপর নাস্তা করে আমি অফিসের জন্য রেডি হয়ে নেই। আমি দরজার কাছে যেতেই আমাকে আমার অফিস ব্যাগ, ওয়ালেট ও আমার মোবাইলটা দেয়। আমি বললাম, সাবধানে থাকবা, আর কোনো কিছু লাগলে আমাকে কল দিবা। আমিও যেতে নেই। জাফরিন বলে, এই যে মিস্টার, কিন্তু ভুলে গেছেন কিছু? আমি বললাম, ও সরি। তারপর ছোট্ট করে জাফরিনের কপালে একটা চুমু দিলাম আর বিদায় নিয়ে চলে গেলাম অফিসে। সেখানে আমিও দুপুর পর্যন্ত কাজ করি। আমি অফিসে আসার পর জাফরিন প্রতিদিন 10টায় একবার হলেও কল দিবে, কিন্তু আজ দিল না।
আমি অফিস শেষ করে বাড়ি গেলাম, কিন্তু বাড়ির দরজা বন্ধ। আমি জাফরিনকে কল দিতে লাগলাম, কিন্তু সে না কল ধরছে না, দরজা খুলছে। তাই আমিও আমার কাছে একটা বাড়তি চাবি ছিল, সেটা দিয়ে ঘরে ঢুকি। আমি পুরো বাড়ি চেক করি, কিন্তু জাফরিনকে পেলাম না। বাড়ির ভিতর থেকে লকও ছিল, নাকি লক করে জাফরিন বের হয়েছে। আচ্ছা, একটু দেখি। আসলে জাফরিন যদি বাইর হয় তাহলে আমাদের প্রতিবেশী কিছু আন্টি আছে, তাদের বাসায় গিয়ে গল্প করে হয়তো সেখানে গেছে। আমিও ফ্রেশ হয়ে নেই। ফ্রেশ হয়ে এসে আমি খাটের উপর জাফরিনের মোবাইল পেলাম, হয়তো সে ভুলে রেখে গেছে। আমি আমার ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়লাম জাফরিনের খোঁজ করতে। আমি প্রথমে আমাদের পাশের বাড়ির আন্টির কাছে গেলাম। আমি বললাম, আন্টি। আন্টি বলল, কে? আন্টি, আমি অন্তর। জাফরিন কি আপনাদের বাড়িতে? আন্টি দরজা খুলে বলে, আরে অন্তর, ভিতর আসো বাবা। আমি বললাম, না আন্টি, আসবো না। আচ্ছা, জাফরিন কি আপনাদের বাড়িতে? না বাবা, ও তো আমাদের বাড়িতে আসে নাই। কেন বাবা, কি হয়েছে? তেমন কিছু না, আসলে জাফরিনকে পাচ্ছি না তো, তাই মনে করলাম হয়তো আপনাদের বাড়িতে আসছে। চিন্তা করিও না বাবা, ওকে পেয়ে যাবা। জি আন্টি। আচ্ছা আন্টি, আমি আসি, আর যদি জাফরিন আপনাদের বাড়িতে আসে তাহলে আমাকে একটা কল দিন। আচ্ছা ঠিক আছে বাবা। তারপর আন্টি থেকে বিদায় নিয়ে আমাদের আশেপাশের প্রতিবেশীর সকলের থেকে জাফরিনের খোঁজ নেই, কিন্তু সবাই বলে তাদের কাছে জাফরিন আসেনি। অন্যদিকে জাফরিন তাদের প্রাসাদের তার রুমে বেহুশ অবস্থায় শুয়ে আছে, কারণ প্রায় 8 মাস পর জাফরিনের পরিবার জাফরিনকে খুঁজে পায়। তারা জানতে পারল যে জাফরিন কোথায় আছে ও কার সাথে আছে। জাফরিনের আব্বু ভালো করেই জানতো তাকে হোঁশে রেখে তাদের পরিপালকে আনা যাবে না, তাই প্রথমেই তারা জাফরিন যে বাড়িতে থাকে সেই বাড়িতে গিয়ে জাফরিনকে বুঝতে না দিয়ে জাফরিনকে বেহুশ করে ফেলে আর সোজা তাদের শক্তি ব্যবহার করে পরিপালকে নিয়ে আসে আর জাফরিনের রুমে তাকে শুয়ে দেয়। রাজা বলে, অবশেষে আমরা রাজকুমারী জাফরিনকে খুঁজে পেলাম। গার্ড বলে, জি, তবে উনি একজন ছেলে মানুষের সাথে বসবাস করত। এখন আমাদের রাজকুমারী কি সেই ছেলেটার সাথে কোনো সম্পর্কে আবদ্ধ হয়নি তো? রাজা বলে, না না, তা কখনোই হতে পারে না। জাফরিন কোনো দিনও কোনো মানুষের সাথে সম্পর্ক করতে পারে না, কারণ জাফরিন ভালো করেই জানে আমরা মানুষদের পছন্দ করি না। জাফরিনের আব্বু চালাকি করেই জাফরিনকে তাদের কাছে নিয়ে আসে। এখন জাফরিন পরিপালকেই আছে, সে তার রুমে অজ্ঞান অবস্থায় শুয়ে আছে আর জাফরিনের কেয়ারটেকাররা তার খেয়াল রাখছে। এদিকে এবার আমি চিন্তিত হয়ে পড়লাম, কোথায় গেল আমার পাগলি পরীটা? ও তো আমাকে ছাড়া থাকতে পারবে না। একদিন না বলে অফিসে ওভারটাইম করছিলাম বলে বাসায় এসে সে যা শুনিয়েছে, আমাকে সাথে কান্নাকাটিও করেছে। তবে আজকে আমার একটু অন্যরকম লাগছে, জানি না আমার জাফরিন কোথায়। আমি তখন পুলিশকেও কিছু বলতে পারবো না। যদি জিজ্ঞাসাবাদে পুলিশদের হুট করে সত্যিটা বলে দেই তাহলে তারা আমাকে পাগল ভেবে পাবনায় পাঠিয়ে দিবে, কারণ এখনকার যুগে পড়ি আছে তা কেউ বিশ্বাস করবে না। আমার শরীরটা ক্লান্ত হয়ে পড়ল জাফরিনকে খুঁজতে খুঁজতে, তাই আমিও মন খারাপ করে বাসায় চলে যাই। আমি বাসায় গিয়ে ডাইনিং টেবিলে বসে বসে চিন্তা করতে লাগলাম আমার জাফরিন কোথায় যেতে পারে। যদি কোনো সম্ভাবনা নেই যে কেউ তাকে কিডন্যাপ করবে, কারণ জাফরিনকে কেউ ছুঁতে পারবে না, কারণ সে আমার স্পর্শ ছাড়া আর কাউকে ছুঁতে দেয় না। 1 মিনিট কিছু আছে যারা জাফরিনকে নিয়ে যেতে পারবে, আর তারা হলো পরীরা। তার মানে কি জাফরিনকে তার আব্বু আম্মু আমার কাছ থেকে নিয়ে যায় নাই তো? না না, এ হতে পারে না। আমি জাফরিনকে ছাড়া থাকতে পারবো না। আমাকে কিছু একটা করতে হবে। আমি জাফরিনকে হারাতে পারবো না। আমি জাফরিনকে অনেক ভালোবাসি। তবে আমি এখন কি করবো? আল্লাহ আল্লাহ, একমাত্র তুমি আছো যে আমাকে সাহায্য করতে পারো। এখন আমার আর কিছু করার নেই, শুধু শুধু কান্না করা ছাড়া। কারণ আমি বুঝতে পারছি জাফরিনকে তার পরিবার আমার কাছ থেকে নিয়ে গেছে। আমিও নিজের রুমে গিয়ে বালিশে মুখ লুকিয়ে জাফরিনের জন্য কান্না করতে লাগলাম। আসলে জাফরিনকে আমি নিজের থেকেও বেশি ভালোবেসে ফেললাম, আর আজ আমি তাকে হারিয়ে ফেললাম। আবার আমি একা অসহায় হয়ে গেলাম। এতদিন জাফরিন আমার পাশে থেকে আমার খেয়াল রাখছিল, আমাকে বুঝলো, কিন্তু আজ আমি একা হয়ে গেলাম। আজ দুপুরে আর খাওয়া হলো না। কান্না করে করে খাটে ঘুম চলে আসে। অন্যদিকে জাফরিনের হুঁশ আসে, আর সে নিজেকে তার প্রাসাদে ও নিজের রুমে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, যা শুনে প্রাসাদের সকলেই জাফরিনের রুমে ছুটে আসে। জাফরিন বলে, আমি এখানে কেন? আমাকে কে এখানে নিয়ে আসছে? আমার অন্তর কোথায়? ওকে আমার সামনে আসতে বলো। চিৎকার করে জাফরিন কথাগুলো বলতে থাকে। রানী তখন বলতে থাকে, জাফরিন, মা কি বলছিস তুই? কে অন্তর? কার কথা বলছিস তুই? জাফরিন বলে, আম্মু, আমি অন্তরকে ভালোবাসি। ও শুধু আমার ভালোবাসা না, বরং বিয়ে করা স্বামী। রাজা বলে, কি? তুই মানুষকে বিয়ে করছিস? তুই ভালো করে জানিস আমরা মানুষকে পছন্দ করি না।
তারা লোভীয় প্রতারক, তাদের আমরা দু চোখেই দেখতে পারি না। আর তুই একটা মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে গেলি। জাফরিন বলে, হ্যাঁ আব্বু, সকল মানুষ লোভীয় প্রতারক হয় না। অন্তরকে আমি নিজে বেছে নিলাম। ও অনেক ভালো আব্বু, আম্মু, ও আমার অনেক খেয়াল রেখেছিল, ও আমাকে অনেক ভালোবাসে। রানী বলে, জাফরিন তুমি হয়তো ভুলে গেছো আমরা কেমন আইন করেছিলাম। আমরা পুরীরা কোনোদিন মানুষের সাথে সম্পর্ক করতে পারবো না। আমরা কোনোদিনও তোমাদের এই সম্পর্ক মেনে নিব না। জাফরিন বলে, তাহলে আমার শক্তি লাগবে না, রাখো তোমাদের শক্তি, আর আমাকে আমার জায়গায় রেখে আসো। আমার আমার কাউকে চাই না, শুধু অন্তরকে পেলেই হবে, কারণ আমি ওর মধ্যে আমার প্রতি ভালোবাসা দেখেছি। রাজা বলে, তোমাকে আমরা কোনোদিনও সেখানে ফিরতে দিব না। আর কথা হলো, সে মানুষ জানি না কি নাম তার, তবে তাকে এই পরিপালক এনে কঠিনতম শাস্তি দেওয়া হবে, কারণ সে শুধু পরীর সাথে সম্পর্ক করেনি, বরং পরিপালকের রাজকুমারীর সাথে সম্পর্ক করে বসে আছে। জাফরিন বলে, দয়া করে তাকে কিছু করিও না তোমরা, ছেলেটা আমাকে অনেক ভালোবাসে, আমার ভালোবাসাকে এভাবে কষ্ট দিও না। ওকে আমি অনেক ভালোবাসি, প্রয়োজনে আমাকে শাস্তি দাও, কারণ ও সম্পর্ক করতে চায়নি, আমি ওকে বাধ্য করেছি আমার সাথে সম্পর্ক করতে, তাই শাস্তি দিলে আমাকে দাও তোমরা। রানী বলে, তোমাকেও শাস্তি দেওয়া হবে, তবে তার আগে ছেলেটাকেও পরিপালকে আনার ব্যবস্থা করতে হবে। তারপর জাফরিনের রুম খালি করে সকলে চলে যায়, আর জাফরিন চিৎকার করে কান্না করতে লাগলে। কারণ প্রথমত জাফরিন তার ভালোবাসা থেকে দূরে, দ্বিতীয়ত তার জন্য আজ তার ভালোবাসার মানুষের বিপদ হতে চলেছে। জাফরিন বলে, আমি এখন কি করব? আজ আমার জন্য আমার কলিজাটার বিপদ হতে চলেছে, কি করব আমি এখন? তবে যে করেই হোক আমাকে তাকে বাঁচাতেও রক্ষা করতে হবে। কান্না করতে করতে কথাগুলো বলতে লাগে সে। জাফরিন বলে, জাফরিন কেন আমার এইভাবে এই বিপদে পড়তে হলো? জাফরিন কোনো রাস্তা পাচ্ছে না বলেই সে অঝরে কান্না করে যাচ্ছে। এদিকে বিকেলবেলা আমার ঘুম ভাঙে, চলে শরীরটা অনেক দুর্বল লাগছে। কোনো মতে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আজকে আমার কিছুই ভালো লাগছে না, আমার পাগলি পরিটা আমার পাশে নেই, আমাকে একা করে দিল আবার। যদি আল্লাহ আমার ভাগ্যে একা থাকাই লিখে রাখে, তাহলে কেন আমার ভাগ্যে সেই পরিটাকে পাঠায়? কেন আমাকে জাফরিনের মায়ায় ফেলে দিল? আমি এসব মনে মনে বলতে লাগলাম। তারপর আমিও কিচেনে গিয়ে দেখি জাফরিন রান্না করেই রেখে গিয়েছিল, কিন্তু আমার খেতে ইচ্ছে করছে না। আমি হলরুমের সোফায় শুয়ে পড়ি আর জাফরিনকে মনে করতে করতে চোখের পানি ফেলতে লাগি। অন্যদিকে জাফরিন পাগলের মতো আচরণ করতে লাগলে। দুপুর ধরে খাবার খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, তবে সে খাবার খাওয়া তো দূরে থাক, সে খাবারের দিকেও তাকাচ্ছে না। জাফরিন বলে, আমি খাবার খাবো না, আমাকে অন্তর কিনে দাও, না হলে আমাকে ওর কাছে দিয়ে আসো। আমি জানি আমার কলিজাটা এখনো কিছু খায় নাই, দয়া করে আমাকে আমার কলিজার কাছে দিয়ে আসো। চিৎকার করে কান্না করতে করতে কথাগুলো বলতে থাকে জাফরিন। জাফরিনের চিৎকারে প্রাসাদের কোণা থেকে শোনা যাচ্ছে যে যা রাজা রানীও শুনছে। রাজা বলে, জানি না এই মানুষের বাচ্চাটা কি এমন জাদু করে বসে আছে, যার জন্য আমাদের জাফরিন সারাক্ষণ সেই মানুষের নাম নিচ্ছে। এর একটা ব্যবস্থা করা উচিত, কি বলো? রানী বলে, ঠিক বলছেন আপনি, তবে আমি বলি কি, জাফরিন সেই মানুষটাকে যেহেতু বিয়ে করে ফেললো, তাই তাদের এক করে দেওয়াই উচিত। রাজা বলে, রানী তুমি কি ভুলে গেছো মানুষ কেমন? তারা শুধু নিজেদের স্বার্থ বোঝে, আর নিজের স্বার্থের জন্য অন্যদেরও ক্ষতি করতেও তারা ভাবে না, আর আমরা মানুষকে ঘৃণা করি। রানী বলে, তাহলে আপনি কি করতে চাচ্ছেন আসলে? রাজা বলে, চিন্তা করছি জাফরিনের বিয়ে দিব। রানী বলে, অসম্ভব, জাফরিন তো বলে দিয়েছে সে সেই মানুষটাকে বিয়ে করে সম্পর্ক করে রেখেছে, তাহলে কিভাবে তাকে আমরা আরো একবার বিয়ে দিব? আমাদের এখানের আইন কি আপনি ভুলে গেছেন? রাজা বলে, যদি জাফরিন আইন ভুলতে পারে তাহলে আমরা কেন পারবো না? মোট কথা, আমি জাফরিনকে সেই মানুষের সাথেই থাকতে দিব না। রানী বলে, কিন্তু এটা তো ঠিক হচ্ছে না, আর তাছাড়াও জাফরিন সেই ছেলেটাকে ভালোবাসে। এখন আপনি যদি এটা করেন তাহলে তো জাফরিন আপনাকে সহ্য করতে পারবে না। দেখুন, আমি বলি কি আমাদের একবার ছেলেটাকে পরীক্ষা করে দেখা উচিত। হতে পারে জাফরিনের চয়েস করা ছেলেটা সত্যিই জাফরিনকে ভালোবাসে। রাজা বলে, তার মানে তুমি চাচ্ছ সেই ছেলে মানুষকে একবার পরীক্ষা করে দেখতে? রানী বলে, জি, আমি মনে করি একবার জাফরিনের চয়েসটা যাচাই করার প্রয়োজন। রাজা বলে, ঠিক আছে, তুমি যা বলো, তবে একবারই পরীক্ষা করা হবে। যদি সে উত্তীর্ণ হয় তাহলে মেনে নিব, না হলে সেই ছেলে মানুষটা শেষ। রানী কোনো মনে রাজাকে পরীক্ষা করানোর জন্য রাজি করে। এরপর রানী জাফরিনের কাছে যায়, সেখানে দেখে জাফরিন কান্না করছে। জাফরিন বলে, আমাকে আমার কলেজের কাছে দিয়ে আসো, ছেলেটা আমার ছাড়া ভালো নেই, আমিও আমার অন্তরকে ছাড়া ভালো নেই, প্রয়োজনে আমাকে শক্তিহীন করে পরিপালক থেকে বের করে দাও, তারপরেও ওর কাছে ফিরিয়ে দাও আমাকে, দোহাই লাগে।
চিৎকার করে কান্না করতে করতে বলতে থাকে জাফরিন। রানী বলে জাফরিন। জাফরিন দেখে তার আম্মু মানে পরি রানী তার কাছে আসছে। সাথে সাথে জাফরিন দৌড়ে গিয়ে তার আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলে। জাফরিন বলে, আম্মু আমাকে অন্তরের কাছে পাঠিয়ে দাও, ছেলেটা আমাকে ছাড়া ভালো নেই আম্মু, আর আমিও তাকে ছাড়া ভালো নেই আম্মু। আম্মু ও অনেক কষ্টে ছিল, আমি ওর অনেক কষ্টে দূর করতে সক্ষম হই, আর সে না আমাকে অনেক ভালোবাসে আম্মু, আমাকে ছাড়া থাকতে পারে না। আর জানি না কেন মনে হচ্ছে ও খুব কষ্টে আছে আম্মু। আম্মু একটু আমাকে ওর কাছে পাঠিয়ে দাও না, না হলে ওকে এখানে নিয়ে আসো আম্মু, আমার মন বলছে ও ভালো নেই আম্মু। রানী বলে, শোন মা, আমি তোর আব্বুর সাথে কথা বলেছি এই ব্যাপারটা নিয়ে। তোর আব্বু বলেছে তাকে একবার পরীক্ষা করে দেখবে, যদি সে সফল হয় তবে সে তোকে পাবে, না হলে ওকে মরতে হবে। জাফরিন বলে, কি না, ওকে কোনো পরীক্ষা করতে হবে না, আমি ভালো করে জানি আব্বুর পরীক্ষাগুলো কেমন। আম্মু ও মানুষ আমাদের মতো না আম্মু, আমি বলছি ওকে কোনো পরীক্ষা করতে হবে না, ও আমাকে অনেক ভালোবাসে আম্মু। আম্মু ওর কিছু হলে আমি কিন্তু মরেই যাব, বলেই কান্না করে দিল। রানী বলে, জাফরিন তুই চিন্তা করিস না, আম্মু আছি তোর পাশে। জড়িয়ে ধরে রানী জাফরিনকে কথাগুলো বলল। জাফরিন অন্তরের জন্য অঝরে কান্না করে যাচ্ছে। এইদিকে রাতের বেলা চোখের পানি ফেলেই সময় কাটালাম। আজকে না লাগলো খিদা, না কোনো পিপাসা, কারণ আমার পাশে আমার কলিজাটা তো নাই। আমি কিছু না করেই রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। তবে জানি না আমি আর কোনোদিনও জাফরিনকে পাবো কিনা। তবে একটা কথা বলেই রাখি, ভালো যখন বাসলাম শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকেই ভালোবেসে যাব। আমার মনে আর কেউ জায়গা করে নিতে পারবে না, আমার মনে শুধু আমার জাফরিনই থাকবে, আর কেউ আমাদের মাঝে আসতে পারবে না। তবে জানি না আমার কলিজাটা ভালো আছে কিনা, খাওয়া দাওয়া করছে কিনা। অফিসে থাকাকালীন সে আমাকে আগে জিজ্ঞাসা করবে লাঞ্চ করেছি কিনা। আমি যদি বলি খেয়েছি, তারপরেই সে খাবে, না হলে সে না খেয়েই থাকবে। তবে আমার নিজেরই কষ্ট লাগছে আমার জাফরিনের জন্য। আজকে না আছে খাওয়া দাওয়া করার ইচ্ছা, না আছে কাজ করার ইচ্ছা, কিছুই ভালো লাগছে না আমার। কোনো মতে কষ্ট করে রুমে শুয়ে পড়লাম আর বালিশে মুখ লুকিয়ে অঝরে চোখের পানি ঝরাতে লাগলাম। আর কখন ঘুম চলে আসে নিজেও জানি না। সকালবেলা আমার ঘুম ভাঙে, তবে প্রতিদিন আমাকে জাফরিন ডেকে ঘুম থেকে তুলতো, কিন্তু আজ সে আমার কাছে নাই, আজ সে আমার কাছে নেই। আমিও কোনো মতে শোয়া থেকে উঠে পড়ি, শরীর একদম দুর্বল মনে হচ্ছে। তা তো হবেই, কাল দুপুর থেকেই তো কিছু খাই নাই, চোখের ঝাপসা দেখছি, তাই চোখে একটু মুখ ছেই নিলাম। তখন খেয়াল করলাম আমার রুমটাকে, যা দেখে আমি অবাক না হয়ে পারলাম না। অবাক হওয়ার কারণ হলো রুম, তবে সেটা আমার রুম না, আমি অন্য একটা রুমে শুয়ে আছি, যেটা আমার বাড়িতেই নেই এমন রুম। সেই রুমটার রং ছিল পুরো সাদা, সাদা রং ছাড়া আর কোনো রং নেই। এটা তো আমার বাড়ির কোনো রুম নয়। আর আমার বাড়িতে সাদা রঙের রুম আছে, তবে সেটাতে একটু হলেও অন্য রঙের মিশ্রণ আছে। আমিও উঠে রুমের দিকে ভালো করে দেখতে লাগলাম। রুম দেখে বুঝতে পারলাম এটা আমার রুম না, শুধু রুম বললে ভুল হবে, এটা আমার বাড়ি না। মানে আমি এখন অন্য কোথাও আছি, কিন্তু প্রশ্ন হলো কোথায়। হঠাৎই কারো পায়ের আওয়াজ শুনলাম, আর সাথে সাথে আমার খাটের কাছেই আমি শুয়ে পড়লাম চোখ বন্ধ করে। কেউ আমার রুমে প্রবেশ করলো, কিন্তু আমি চোখ বন্ধ করে আছি, শুধু আওয়াজই শুনতে পাচ্ছি। তাহলে এই হলো সে ছেলেটা যার সাথে রাজকুমারীর সম্পর্কে আবদ্ধ হলো। মিলি কণ্ঠেই কেউ একজন কথাগুলো বলল। আমি বুঝতে পারলাম আমার রুমে একজন মেয়ে প্রবেশ করলো। আর ওয়েট, কি বলবো, সেই রাজকুমারী মানে? হঠাৎ করে রাজকুমারী বলল কেন? আর এখনই আরও একজনের রুমে আসার আওয়াজ শুনি। কি হচ্ছে এখানে? মহিলা কণ্ঠে কেউ একজন বলল। মেয়েটা বলে, রানীমা, আপনার কথা মতো গার্ড ছেলেটাকে পরিপালক নিয়ে আসছে। কি? আমি পরিপালকে? ও মোর ক্ষুধা, কিভাবে সম্ভব? আর আমার রুমে সেই পরিপালকের রানী উপস্থিত? ক্ষুধা, জানি না আমাকে কেন এখানে আনা হয়েছে। মনে হয় আমাকে শিক কাবাব বানাবে। আল্লাহ বাঁচাও আমাকে, মনে মনে কথাগুলো বলতে লাগলাম। রানী বলে, ঠিক আছে, এবার তুমি যাও এখান থেকে। মেয়েটা বলে, জি। তারপর দরজার আওয়াজ শুনলাম, মানে সেই মেয়েটা চলে গেল। আমার হৃৎপিণ্ড জোরে জোরে কাঁপতে শুরু করে। জানি না এখন কি হবে আমার সাথে, তবে যাই হোক, একবার হলেও আমার পাগলিটার সাথে দেখা করতে হবে, যে করেই হোক। তবে জানি না পরিপালকের কয়টা রাজ্য আছে, নাকি একটা রাজ্য মিলে পরিপালক। তবে এখন ভয় হচ্ছে, কারণ আমার রুমে পরি রানী উপস্থিত। জানি সে আমার শাশুড়ি কিনা। ধুর, কি থেকে কিসে চলে যাচ্ছে আমি। হঠাৎই মনে হলো কেউ আমার খাটে বসছে, তার মানে রানী বসছে।
আল্লাহ যদি উল্টাপাল্টা কিছু করে তাহলে আমি কিন্তু তারে আঘাত করতে বাধ্য হব, প্রয়োজনে যদি আমার মৃত্যুর আদেশও দেওয়া হয় তারপরেও। রানী তখন বলে, জানি না কি আছে তোমার জন্য, যার জন্য আমাদের জাফরিন এত পাগল তোমার জন্য, তবে আমিও তোমার মধ্যে ভালো কিছু একটা অনুভব করছি। কিন্তু তোমাকে এখানে আনা হয় যাতে তোমাকে পরীক্ষা করার জন্য তুমি আমাদের জাফরিনের জন্য যোগ্য কিনা। তাই তোমাকে একটা পরীক্ষাও দিতে হবে। তবে তোমার হুঁশ আসতেছে না কেন সেটা বুঝলাম না। ওয়েট, কি বললো উনি? ওনাদের জাফরিন মানে? তার মানে কি উনি জাফরিনের আম্মু? আমিও আড়াল চোখে তার চেহারাটা দেখলাম। মাশাআল্লাহ, দেখতে প্রায় পরীর মতো। থুকুনি তো পরী। যাক ভালোই। এখন যদি জিজ্ঞাসা করতে পারতাম আমার পাগলিটা কেমন আছে, খাওয়া দাওয়া করেছে কিনা, ঠিক আছে কিনা, কিন্তু ওনার শেষের কথাগুলো শুনে ভয় লেগে গেল। তিনি বলছে আমাকে এখানে আনা হয় পরীক্ষা করার জন্য। এখন ভয় হচ্ছে, জানি না সামনে কি অপেক্ষা করছে আমার জন্য বা কি হবে আমার। আমি আবারও দরজার আওয়াজ পেলাম। আসতে পারি, মেলি কণ্ঠে কেউ একজন বলল। রানী বলে, হ্যাঁ। তারপর কেউ একজন ভিতরে আসে। রানী বলে, বলো কি কাজ? মেয়েটা বলে, জি, আপনাকে নিচে যেতে বলছে। রানী বলে, আচ্ছা তুমি যাও, আমি আসছি। তারপর মেয়েটা চলে গেল। এর পিছন পিছনেই রানীও চলে গেল, সাথে সাথে আমিও উঠে পড়ি। আর লম্বা একটা শ্বাস নেই। আমি আবার বুকে হাত দিলাম আর দেখলাম আমার হৃৎপিণ্ডের কম্পন অনেক বেড়ে গেছে। আল্লাহ জানি না জানি সামনে কি রেখেছে আমার জন্য। তবে একবার যদি জাফরিনের সাথে দেখা করাই দিত তাহলে একটু নিশ্চিন্ত হতাম। আবার কারো আসার আওয়াজ শুনলাম, সাথে সাথেই আবার লেটিয়ে পড়লাম খাটে। কেউ একজন রুমে আসে। আবার দরজাও লক করার আওয়াজ শুনলাম। চোখ বন্ধ অবস্থায় একটা ঢোক কিনলাম। হঠাৎই কেউ একজন দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করে দিল। এই কি হাল করে রাখছো কলিজা? মৌখ শরীরের কি হাল হয়ে আছে তোমার? কান্না করতে করতে কথাগুলো বলল। আমার বুঝতে বাকি রইল না এটা জাফরিন। সাথে সাথে আমিও জাফরিনকে জড়িয়ে ধরলাম। আমি বলি, জাফরিন তুমি ঠিক আছো তো? আর এইভাবে কেঁদে কেঁদে কি হাল করেছো তুমি? হাল করেছো কি তুমি তোমার নিজের? জাফরিন বলে, কি করবো বলো? তারা আমাকে আমার ভালোবাসা থেকে দূর করে রাখেছে। আমার না এখানে তোমাকে ছাড়া এক মুহূর্ত ভালো লাগছে না কলিজা। ওরা তোমার কোনো ক্ষতি করে নাই তো? কান্না করতে করতে জাফরিন কথাগুলো বলতে লাগলো। আমি বললাম, না, তবে আগে এটা বলো, তোমার এই হাল কেন? তোমার মুখ শুকনো শুকনো লাগছে কেন? খাওয়া দাওয়া করো নাই নাকি? জাফরিন বলে, না, কাল তারা আমাকে বেহুশ করে এখানে নিয়ে আসে। আমি কত করেই তাদের বললাম আমার কলিজাটার কাছে নিয়ে আসতে, সে আমাকে ছাড়া থাকতে পারবে না। তারা আমার কোনো কথা শুনে নাই, তাই আমিও জেদ করে কিছুই খাইনি। আর আমি এটাও জানি, হ্যাঁ, আমাকে ছাড়া তুমিও ভালোভাবেই ভালো নেই। আর তোমার মুখও শুকনো শুকনো লাগছে, মানে তুমিও কিছু খাওনি কাল থেকে, তাই না? কাদু কাদু গলায় জাফরিন আমাকে কথাগুলো বলতে লাগলো। আমি বললাম, আরে পাগলি, খাওয়া দাওয়াটা ফ্যাক্ট না। কথা হলো আমার পাগলিটা আমার কাছে ছিল না তো কেমনে কি করতাম আমি? কালকের দিকে আমার কেমন গেছে আমি নিজেও জানি না। কাল শুধু পড়ে পড়ে থাকতে হয়েছে আমাকে, একটু খাবার মুখে ঢুকে নাই। আমার কি করব বলো? আর কাল তো মনেই হলো তোমাকে আমি সারা জীবনের জন্য হারিয়ে ফেললাম। আমি জাফরিন, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আর কিছুই ভালো লাগে না। কাল তুমি ছিলে না বলে ঘরটা একদম নিস্তব্ধ হয়েছিল। আমি তোমাকে ছাড়া কাল অসহায় হয়ে গিয়েছিলাম। তুমি থাকলে একটু নিশ্চিন্তে থাকি আমি, কারণ আমার খেয়াল রাখার জন্য কেউ তো একজন আছে আমার জন্য। কিন্তু কাল তো তোমাকে বাসায় না পেয়ে মনে হলো আমার শরীর থেকে কেউ আমার আত্মা বের করে ফেলছে। আমরা দুজন দুজনকে ধরেই কান্না করতে লাগলাম। আসলে দুজন দুজনকে অনেক ভালোবাসি, তবে আমার মতে জাফরিন আমার থেকেও বেশি আমাকে ভালোবাসে। আমার সামান্য কষ্ট সহ্য করতে পারে নাই। হঠাৎই কেউ দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু জাফরিন দরজা লক করে আসার কারণে কেউ দরজা খুলতে পারেনি। জাফরিন বলে, কলিজা, কেউ দরজা খুলতে চাচ্ছে, আমি কিন্তু তোমাকে ছাড়া যাব না, আমি তোমার কাছেই থাকবো। কাঁদু কাঁদু গলায় কথাগুলো বলল। আমি বললাম, দাঁড়াও, আমি দেখছি। তুমি এক কাজ করো, কোথাও লুকোতে পারো নাকি দেখো। আমিও দরজার কাছে চলে গেলাম। পরে মনে পড়লো এটা আমার বাড়ি না, আর আমিও এখানে পরিপালকে আছি। জানি না এখন কি হতে চলেছে আমার সাথে। আল্লাহর নাম নিয়ে দরজা খুললাম আর দেখলাম রানী দরজা নক করছিল। রানী বলে, দরজা লক করেছো কেন? রেগে কথাগুলো বলতে লাগলো। আমি বললাম, এ ভয়ে মুখ থেকে কথাই বের হচ্ছে না। রানী বলে, ভিতরে কে আছে? আমি বললাম, কেউ নেই তো। ভেতর সন্ত্রস্ত হয়ে কথাটা বললাম। আমি সাইড হয়ে গেলাম আর রানীও রুমে প্রবেশ করে, আর তার পেছনে আরো দুজন মেয়ে প্রবেশ করে, যাদের হাতে ছিল ফলমূল আর কিচেন ছিল তা খেয়াল করি নাই। আমার আসলে মন এখন রানীর দিকে, কারণ সে যদি এখন জাফরিনকে রুমে পায় তাহলে আমরা দুজনের জন্যই সমস্যা হতে পারে। রানীর ইশারা মতো রুমে থাকা টেবিলে সে মেয়েগুলো সেই ফল আর প্লেটগুলো রাখে। তারপর রানী তাদের রুম থেকে চলে যেতে বলে। রানী বলে, তুমি ঘামাচ্ছ কেন?
আমাকে দেখে ভয় পাচ্ছ? আমি বললাম, হ্যাঁ মানে, না মানে। রানী বলে, ভয় পেতে হবে না, ভরসা রাখো, কিছু করবো না, শুধু জাফরিনকে একটু বের হতে বলো। উনি কি করে জানলো জাফরিন এখানে? মনে হয় পরীক্ষা করছে যে জাফরিন এখানে আছে কিনা সেটা দেখতে। আমি বলি, আপনি আপনি কি বলছেন? জাফরিন এখানে কি করে আসবে? কাঁপা কাঁপা গলায় বললাম। রানী বলে, আমি জানি জাফরিন এখানে আছে, ওকে আমি লালন পালন করলাম, আর জানবো না আমার মেয়ে কোথায় আছে? জাফরিন, বের হ মা, তোর আব্বু নেই এখানে। সাথে সাথে জাফরিনও বের হলো। জাফরিন বলে, আম্মু, আব্বুকে কিছুই বলিও না যে আমি ওর কাছে আসছি। রানী বলে, সেটা তুই ভাবতে হবে না, যা, তোর অন্তরকে তোর কাছে এনে দিলাম, এবার তো মা মুখে কিছু দে, কাল থেকে না খেয়ে আসিস। জাফরিন বলে, শুধু আমি না, ও কিছু খায়নি কাল থেকে, দেখো দেখো কি হাল করে রেখেছে ও নিজের। কাঁদো কাঁদো গলায় কথাগুলো বলতে লাগলো। রানী বলে, তোমাদের ভালোবাসা থেকে মন ভরে গেল। কাল মেয়েটা সারাক্ষণ কান্না করছিল, আর আজকে তোমাকে পেয়ে আমাদের মেয়েটা আবারও হাসি খুশি হয়ে গেল। জানি না বাবা তোমার মধ্যে কি আছে, কিন্তু একটা ভালো কিছু তো আছে তোমার মধ্যে। দোয়া করি তোমাদের ভালোবাসা সার্থক হোক, আমাদের মেয়েটাকে ভালোবাসা দিয়ে আগলে রাখিও বাবা। আমি বললাম, আসলে আমি একটা সত্যি কথা বলি, আমার মধ্যে কিছুই নেই, যা আছে সব জাফরিনের মধ্যে। আমি একটা সাধারণ মানুষ, যার কাছে না আছে ভালোবাসা, সব ভালোবাসা জাফরিন আমাকে দেয়, সে আমাকে আগলে রাখে। আমি ওকে তেমন কিছু দিতে পারি না। জাফরিনের জন্য যদি প্রশংসা করতে হয় তাহলে জাফরিনকে করুন, কারণ আমি যতটুকু ভালোবাসি তাকে, তার থেকেও বেশি সে আমাকে ভালোবাসে। তবে আমিও নিজের যথাসাধ্য চেষ্টা করব জাফরিনকে আগলে রাখার। রানী বলে, তোমার কথাবার্তাগুলো আমার ভালো লাগলো, তুমি নিজেকে অন্যদের সামনে ছোট মনে করে দেখো, কিন্তু একটা কথা মনে রেখো, সম্পদ চিরস্থায়ী থাকে না, ভালোবাসা থাকে। তোমার কথাগুলোর দিকে আমার মন জয় করে নিলে বাবা, এখন তোমার একটাই কাজ, আমার মন যেমন জয় করলে জাফরিনের আব্বুরও মন জয় করে নিতে হবে তোমাকে, আর সেজন্য তোমাকে এখানে আনা হয়। আমি বলি, ঠিক আছে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব জাফরিনের আব্বুর মন জয় করে নিতে। রানী বলে, এখন তোমরা দুজনে খাওয়া দাওয়া করে নাও, তারপর তোমাদের আমি আমাদের প্রাসাদ ঘুরে দেখার ব্যবস্থা করছি। আমি বলি, জি। রানী বলে, তবে আরও একটা কথা, তোমাদের মধ্যে একটা বিশেষ কিছু অনুভব করছি অন্তর। কথাগুলো বলেই রানী চলে গেল, তবে ওনার শেষ কথাটা বুঝলাম না আমি। রানী যেতেই জাফরিন আমাকে টান দিয়ে খাটে বসিয়ে দিয়ে সে আমার কোলের উপর বসে পড়ে। আমি বলি, এটা কি হলো? জাফরিন বলে, কিছু না, এবার খাইয়ে দাও, কাল থেকে কিছু খাইনি আমি। জি রাজকুমারী, আপনার হুকুম চিরধার্য। কথাটা শুনে জাফরিন রেগে গেল। কি হয়েছে, লাল হয়ে গেলে কেন? আমাকে এভাবে বললে কেন? কিভাবে? জাফরিন বলে, দেখো অন্তর, আমি চাই না এই রাজকীয় জীবন, আমি তোমার সাথে সাধারণ জীবন যাপন করতে চাই। অন্তত তুমি আমাকে এভাবে রাজকীয়ভাবে বলিও না, আমার এসব ভালো লাগে না। আচ্ছা সরি, আর বলবো না। তারপর দুজনকে খাবার খাইয়ে দিলাম। আসলে পরীরা বেশিরভাগ ফলমূল ও মিষ্টান্ন জাতীয় পিঠা খায়, তাই তো তারা মিষ্টি মিষ্টিভাবে কথা বলে। খাওয়া দাওয়া শেষ করে আমরা গল্প করতে ব্যস্ত। আসলে জাফরিনকে পেয়ে সকল কষ্টই আমি ভুলে যাই, যা অতীতে যে কষ্টে ছিলাম সেটাও ভুলে যাই, কিন্তু জাফরিন আমাকে সব ভুলিয়ে দিল তার ভালোবাসায়। আমি বারবার নিজেকে হারাতে চাই। হঠাৎই রানী উপস্থিত, আর এসেই আমাদের বলতে লাগে, রানী বলে, জাফরিন আর অন্তর চলো আমার সাথে, তোমাকে আমাদের প্রাসাদটা একটু ঘুরিয়ে আনি, আর চিন্তা করিও না, জাফরিনের বাবা প্রাসাদে নেই, উনি কাজে একটু বাইরে গেছে। জাফরিন বলে, ঠিক আছে চলো মা। তারপর তাদের সাথে আমিও প্রাসাদ ঘুরতে লাগলাম। আসলে একটা সত্যি কথা বলি, আমি প্রাসাদ দেখতে বের হলাম না, আমি জাফরিনের সাথে সময় কাটাতে বের হলাম। আমরা প্রাসাদ ঘুরছি, তবে তবে জাফরিন আমার হাতের মধ্যে হাত রেখে হাঁটতে লাগলো, আমিও হাত ধরে আছি। বলতে গেলে রানী তার মতো হাঁটছে, আর আমরা আমাদের মধ্যে হারিয়েই হাঁটতে লাগলাম। হঠাৎই রানী থেকে যায়, আর আমরাও থেমে যাই। রানী বলে, এখন আমরা এমন একটা জায়গায় আছি যে জায়গাটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে। আমি বলি, কি এমন জিনিস আছে এখানে? অবাক হয়ে জাফরিন বলে, ওই দেখো এটা। আমাকে জাফরিন আঙ্গুলের ইশারা দিয়ে সামনে বরাবর একটা পাকা করা একটা সমতল ভূমি দেখায়। আমি বলি, সেখানে কি আছে? রানী বলে, আসো তাহলে আমার সাথে দেখাচ্ছি। তারপর আমরাও রানীর সাথে যেতে লাগলাম সেই পাকা করা সমতল ভূমিতে। সেখানে গেলাম। রানী বলে, ওই দেখো সেখানে একটা তলোয়ার দেখতে পাচ্ছ? আমিও সেদিকেই দেখতে লাগলাম। আমি বলি, দেখতে তো মনে হচ্ছে স্বর্ণের তৈরি তলোয়ার। জাফরিন বলে, ঠিক বলছো, সেটা আসলেই স্বর্ণের তলোয়ার, তবে এই তলোয়ার সাধারণ তলোয়ার না, এটা এমন একটা তলোয়ার যার মধ্যে লুকিয়ে আছে কিছু অসাধারণ শক্তি। আমি বলি, ও তাহলে এখানে এভাবে গেড়ে রাখলো কেন?
রানী বলে, কারণ এটা শেষ মালিক কিভাবেই রেখে যায় আর কেউ এটা তুলতে পারে না। এই তলোয়ারটা সে তুলতে পারবে যে এই তলোয়ারের যোগ্য। যোগ্যটা ছাড়া কেউ এই তলোয়ারটাকে তুলতে পারবে না, এবং কি পরিপালকের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিও এটা তুলতে পারবে না। এবার আমার মনে ভয় ঢুকে গেল, যদি জাফরিনের আব্বু আমাকে এই তলোয়ারটা তুলতে দেয়, আমি তো পারবো না এটা তুলতে। তাহলে কি আমি জাফরিনকে পাবো না? আমি কি হারিয়ে ফেলবো জাফরিনকে? আমি এসব ভাবতে লাগলাম, কি বা করবো জাফরিনকে, যে আমি অনেক ভালোবাসি তাকে, হারাতে পারবো না। কিন্তু এখন যদি আমাকে তলোয়ারটা তুলতে দেয় তাহলে তো আমি শেষ। জাফরিন বলে, কি হয়েছে, কি ভাবো তুমি? আমি বললাম, কিছু না, এমনি আর কি। রানী বলে, তো চলো আমরা প্রাসাদে ফিরি। আমি বলি, জি চলুন। আমরা আবার প্রাসাদের দিকে যেতে লাগি। তবে একটা কথা, আমি বারবার এই তলোয়ারের দিকে তাকাচ্ছি, মানে আমি তাকাচ্ছি না, মনে হচ্ছে এই তলোয়ারটাই আমাকে তার প্রতি আকর্ষণ করছে। বারবার পেছে ফিরছি আর সেই তলোয়ারটাকেই দেখছি। জাফরিন বলে, কি হয়েছে, বারবার পেছে তাকাচ্ছ কেন? আমি বললাম, এমনি। আমরা চলে গেলাম প্রাসাদের দিকে। তবে জানি না কি পরীক্ষা আমার জন্য অপেক্ষা করছে। তবে যাই বলি, এই স্বর্ণের তলোয়ার তুলতে না বললেই হবে আমাকে। আমি আবার সেই রুমে চলে গেলাম, সাথে জাফরিনও আমার সাথে আসে রুমে। তবে বারবার সেই তলোয়ারটাই আমার চোখে ভাসতে লাগে। কিন্তু কেন ভাই? আমি কোনোদিন সেই তলোয়ারের যোগ্য হব না। জাফরিনের আম্মু পর্যন্ত বলল এটা পুরীরাও তুলতে পারবে না, তাহলে কি করে তুলবো আমি সেটা? প্রশ্নই আসে না। তবে একটা কথা মানতে হবে, তলোয়ারটা দেখতে সেই। ছোট থাকতে আমিও কাঠি দিয়ে আব্বুর সাথে তলোয়ারের মতো লড়াই করতাম। আমি কোনোদিনও আসল তলোয়ার দেখি নাই, তবে আজ দেখলাম, তাও পরিপালকে। আমি মনে করতাম পরীও তাদের দুনিয়া, এটা আসলে কাল্পনিক। কিন্তু কে জানতো একটা পরী আমার বউ হয়ে যাবে, এবং তার ঠেলায় আমি পরিপালকেও চলে আসব। জানি না জীবনে আর কি কি দেখতে হবে। আমরা ঘোরাঘুরি করতে করতেই দুপুর হয়ে যায়, আর কিছুক্ষণ পরে রানীও খাবার নিয়ে আসে আমাদের জন্য। রানী বলে, নাও তোমরা খেয়ে নাও, খেয়ে রেস্ট করো। জারফিন বলে, আম্মু আব্বু কখন আসবে? রানী তখন বলে, রাতে আসবে, চিন্তা করিস না, তুই থাক তোর অন্তরের সাথে। আমি গেলাম, তারপর রানীও চলে গেল। তবে একটা জিনিস হাসাচ্ছে আমাকে, আর সেটা হলো মা হয়ে রানী তার মেয়েকে সাহায্য করছে। তাই মেয়ের পছন্দ করা থুকু বিয়ে করা বরের জন্য আমি তো মনে করছিলাম রানী ও রাজা দুজনে আমার উপর আগুন থাকবে, কিন্তু রানীর কাণ্ডকর্ম দেখে অবাক হয়ে গেলাম। জারফিন বলে, কি হয়েছে, মুচকি মুচকি হাসছো কেন? আমি বললাম, না এমনি। জাফরিন বলে, মনে তো কিছু একটা চলছে তোমার। আচ্ছা বাদ দাও, আর আমাকে খাইয়ে দাও তাড়াতাড়ি, খিদা লেগেছে। আমি বুঝতেই আবার জাফরিন আমার কুলে বসে পড়ে। আমি বললাম, এটা কি হলো জাফরিন? জাফরিন বলে, কিছুই হয় নাই, এটা আমার অধিকার, তাই আমি আমার অধিকার আদায় করছি। হ্যাঁ, সেই কথাগুলো বলতে লাগলো জাফরিন। আমি বলি, আদায় করে নাও এখনই, সময় পরে আমাকে যদি না পাও আর কি। জাফরিন বলে, এই উল্টাপাল্টা কথা বলবো না, রেগে কথাগুলো বলল। ওকে সরি। তারপর দুজনে খাবার খেয়ে নিলাম, আর কিছুক্ষণ পরে দুজন মেয়ে এসে সেই প্লেটগুলো নিয়ে যায়। তবে মিষ্টান্ন খাবার খেয়ে আমার পুরাই অন্য রকম লাগছে। এরপর আমি খাটে শুয়ে পড়ি, সাথে সাথে জাফরিনও আমার পাশে শুয়ে আমার বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। জাফরিন বলে, জানো কাল আমি শান্তিতে ঘুমাতেই পারি নাই, আমার ঘুমই আসে নাই, সারাক্ষণ জেগে জেগে কাটাতে হয়েছে আমাকে। আমি বলি, কেন, কে ঘুমাতে দেয় নাই তোমাকে? জাফরিন বলে, কেউ না, আমার যে অভ্যাস হয়ে গেছে একজনের বুকে ঘুমাতে ঘুমাতে, তাহলে কেমনে ঘুম আসবে আমার? আমি বলি, এক কাজ করো, আরও একজন খুঁজে নাও তার বুকে ঘুমানোর জন্য। সাথে সাথে এই দিলও একটা কষে থাপ্পড়। জাফরিন বলে, এই কি বললে তুমি? আমি অন্য একজনকে খুঁজে নেব বুকে ঘুমানোর জন্য, তাই না? যদি সেটাই করার জন্য ওই হতো সব, তাহলে কেন তোমাকে ভালোবাসতাম, কেন তোমাকে বিয়ে করতাম আমি? এই কথা কি করে বললে তুমি? তোমার মুখে কথাটা আটকায় নেই বলার আগে? আমি আমার মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসি, আর ভবিষ্যতেও তোমাকেই ভালোবাসবো। আমি কোনোদিনও তোমায় ছাড়া অন্য কাউকে আমি আপন করে নিতে পারবো না। তুমি কি করে এই কথাটা বললে? কান্না করে দিল আমার জাফরিন কথাগুলো বলতে বলতে। আর আমিও আবুলের মতো গালে হাত দিতে আছি। তারপর গাল থেকে হাত সরিয়ে জাফরিনকে কাছে টেনে নিলাম আর বুকের সাথে আঁকড়ে ধরলাম। আমি বললাম, সরি, আমি তো এটা মজা করে বললাম পাখি, আমি বুঝতে পারি নাই এই কথাটা তোমাকে এতটা আঘাত করবে। সরি কলিজা, মাফ করে দাও। জাফরিন বলে, তুমি জানো না কতটা ভালোবাসি তোমাকে, তোমাকে ছাড়া আমি আর কারো হতে পারবো না। তুমি আমাকে এই কথাটা বলে অনেক কষ্ট দিলে। আমি কোনোদিনও ভাবতেও পারি না তোমাকে ছাড়া আমি অন্য কারো হব। বড্ড ভালোবাসি তোমাকে কলিজা, আর আমি প্রতিটা মুহূর্তে তোমাকে পাশে চাই। আমি তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না, তোমাকে আমি কোনো দিনও হারাতে চাই না।
আমি বলি, আচ্ছা সরি তো, আর কোনোদিনও এসব বলবো না। জাফরিন বলে, বলা না, শুধু কোনো দিনও মনেও আনবা না এইসব তুমি। সাথে সাথে জাফরিনের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম, আর সেও স্বাদ নিতে থাকে। কিছুক্ষণ পরে দুজন দুজনকে ছেড়ে দিলাম। জাফরিনও আমার বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে। জাফরিন বলে, আর কোনোদিনও এইসব কথা বলিও না প্লিজ, আমাকে এইসব কথা সহ্য হয় না আমার। কাঁদো কাঁদো গলায় বলতে থাকে, আচ্ছা আর বলবো না। তারপর জাফরিন বুকে মাথা রেখে জড়িয়ে ধরা অবস্থায় ঘুমিয়ে যায়, আর আমিও ঘুমিয়ে যাই। সন্ধ্যাবেলা, অন্তর, এই অন্তর উঠো না। আমি বললাম, কি হয়েছে? ঘুম ঘুম কণ্ঠে বলতে লাগলাম। দেখলাম জাফরিন ডাক দিচ্ছে আমাকে। জাফরিন বলে, উঠো, সন্ধ্যা হয়ে গেছে তো। আমিও উঠে পড়লাম, আর রুমে একটা ফ্রেশ হওয়ার জন্য একটা রুম আছে, সেখানে গিয়েই ফ্রেশ হয়ে নিলাম। জাফরিন বলে, চলো নিচে যাব। আমি বললাম, চলো। তারপর আমরা দুজন নিচে গেলাম। সেখানে মাশাআল্লাহ অনেকেই উপস্থিত। তার মানে কি, রাজা চলে আসছে? ইন্নালিল্লাহ, এবার কি করব আমি? যদি রাজা আসে তাহলে তো আমাকে, আর যদি সেই তলোয়ারটা তুলতে দেয় আমি কি করব? হঠাৎই রানী আমাদের কাছে আসে। রানী বলে, কি হয়েছে বাবা, ভয় পাচ্ছ কেন? আমি বলি, না মানে জাফরিনের আব্বু কি চলে আসছে? রানী বলে, না, আসলে আমাদের প্রাসাদে আজকে একটা অনুষ্ঠান আছে, তাই লোক আর ভয় পেও না, একদম শান্ত থাকো তুমি। আমি বললাম, অনুষ্ঠান মানে কিসের অনুষ্ঠান? জাফরিন বলে, আজ হলো পূর্ণিমার চাঁদ। এর রাত আর এই দিনে পরীরা উৎসব করে থাকে। তাছাড়াও এই রাতের পরীদের শক্তিও বাড়ে, তবে তার জন্য তাদের অনেক কঠোর সাধনা করতে হয়। আমি বললাম, ও পূর্ণিমার রাত, সেটা তো ভালোই। জাফরিন বলে, এক কাজ করলে কেমন হয়, চাঁদ উঠলে আমরা একটু বাইরে থেকে ঘুরে আসবো, কি বলো? আচ্ছা ঠিক আছে। রানী বলে, যা, হ্যাঁ যাইস তোরা, তবে আগে কিছু খেয়ে নে, আসো আমার সাথে তোমরা। তারপর রানীর সাথে গিয়ে সন্ধ্যার নাস্তা করে নিলাম। চাঁদ উঠতে আমরা বের হই। জাফরিন আমার পাশে, আমার হাত তার দুহাত দিয়ে ধরে আছে, আর আমরাও হাঁটতে থাকি। আসলে এটা অনেক রোম্যান্টিক মুহূর্ত আমাদের জন্য। আমরা দুজন দুজনের মধ্যে হারিয়ে যাই, আর অজানা রাস্তায় হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম সেই সমতল ভূমিতে, যেখানে গেঁথে আছে সেই গোল্ডেন সোয়ার্ড, মানে স্বর্ণের তলোয়ার। আমরা হাঁটছি, তখনই হঠাৎ চাঁদের আলো প্রতিফলিত হয়ে আমার চোখ পড়ল। আমিও খুঁজতে লাগি কোথায় থেকে চাঁদের আলো প্রতিফলিত হয়ে আমার চোখে পড়ল। পরে দেখলাম সেই গোল্ডেন তলোয়ারের উপর চাঁদের আলো প্রতিফলিত হয়ে আমার চোখে সেই আলো আসছে। তবে আমি যখনই সেই গোল্ডেন তলোয়ারের দিকে তাকালাম, তখনই দেখলাম চাঁদের আলোতে সেই তলোয়ারটা অনেক সুন্দর লাগছে, যা দেখে যে কেউ চোখ সরাতে পারবে না। আমি সেই তলোয়ারের দিকে তাকিয়ে এক অজানা রাজ্যে হারিয়ে যাই। সেই তলোয়ারটা আমাকে চুম্বকের মতো আকর্ষিত করছে আর কাছে টানছে, তাই আমিও অজান্তেই সেই তলোয়ারের দিকে আগাতে লাগলাম। আগাতে আগাতেই সেই তলোয়ারের খুব কাছে চলে যাই, আর তখনই জাফরিন আমাকে ঝাড়ানি দেয়, আর আমিও নিজের মধ্যে ফিরে আসি। জাফরিন বলে, কি হয়েছে তোমার? কতক্ষণ ধরে ডাকছি তোমাকে, ধ্যান কোথায় তোমার? এই তলোয়ারের দিকে যাচ্ছ কেন? এই তলোয়ারটা যোগ্য ব্যক্তি ছাড়া কেউ তুলতে পারবে না, পুরীরাই তুলতে পারে নাই, তাহলে তুমি কেন এই তলোয়ারের দিকে যাচ্ছ? আমি বলি, জানি না, কেন জানি এই তলোয়ারের দিকে তাকিয়ে আমি অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। থাক, চলো এখান থেকে। আমি জাফরিনকে নিয়ে রাজপ্রাসাদে চলে যাই, আর সোজা আমার রুমে চলে যাই। জাফরিন বলে, কি হয়েছে, এখানে চলে আসলা যে? আমি বললাম, আমার ভালো লাগছে না, তুমি যাও, এনজয় করো। জাফরিন বলে, কি হয়েছে তোমার, শরীর খারাপ লাগছে? আমি বলি, না আমি ঠিক আছি, তুমি যাও, মজা করো, আমি এখানেই আছি। জাফরিন বলে, আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি গেলাম, তবে কোনো কিছুর প্রয়োজন হলে মনে মনে 3 বার আমার নাম নিবা, আমি তোমার কাছে আসবো। তারপর জাফরিন চলে গেল, আর আমিও ভাবতে লাগি কেন আমি সেই তলোয়ারের প্রতি আকর্ষিত হই আর সেই তলোয়ারের দিকে চলে যাই, আর কেনই বা সেই তলোয়ারের প্রতি আমার মনে অন্যরকম অনুভূতি কাজ করে। সেই তলোয়ার একমাত্র যোগ্য ব্যক্তি ছাড়া কেউ তুলতে পারবে না, আর যদি পুরীরাই যোগ্য না হয়, তাহলে আমার মতো দুর্বল মানুষ কি করে সে তলোয়ারের যোগ্য হবে? আর যাই বলি, সেই তলোয়ারটা আসলেই অনেক সুন্দর ও আকর্ষণীয়, কিন্তু সেটা দিকে না যাওয়াই আমার জন্য ভালো। আমি রুমে থাকতে থাকতে বোর হয়ে গেলাম, তাই ঘুমও আসছে না। কি একটা ব্যাপার, কি আর করব, তাই আমি খাটে লেটিয়ে পড়ি, আর কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখলাম। চোখ বন্ধ করতেই সেই তলোয়ারটিকে আমি দেখলাম সাথে সাথে লাফিয়ে ওঠে। কি রে ভাই, এটা কি হলো? আমি এই তলোয়ারটাকে চোখ বন্ধ করতেও দেখতে লাগলাম। আমি জানি তলোয়ারটা সুন্দর, তার মানে এ না যে এটা দুঃস্বপ্নের মতো তলোয়ারটা পিছিয়ে পড়ে থাকবে, নাকি ভাই তলোয়ারের কোনো ভূত আছে? আল্লাহ বাঁচাও আমাকে, জানি না, আমি এই সবে অনেক ভয় পাই। এবার খাটে গিয়ে গায়ে চাদর মুড়িয়ে শুয়ে পড়ি, আর আল্লাহকে ডাকতে থাকি। সকালবেলা আমার ঘুম ভাঙে, গায়েও চাদর আছে, আমিও চাদর সরালাম। এরপর চোখ
চোখটা মুছলাম, কিন্তু যা দেখলাম তা দেখে আমি খুব বড় ধরনের শক খেয়ে গেলাম। আমি তখন এখানে আসলাম কি করে মনে মনে অবাক হয়ে বলতে লাগলাম। আমি ঘুম ভাঙার পর নিজেকে সেই সমতল ভূমিতে পেলাম যেখানে সেই তলোয়ারটা আছে, কিন্তু আসলাম কি করে আমি? আমার সাথে ভুতুরে কাণ্ড ঘটে গেল, আমি নিজেও জানি না কি করে আসলাম এখানে। আমার ভাগ্য ভালো যে সবেমাত্র সকাল হচ্ছে, না হলে ভোরের আলো ফুটে উঠছে, না হলে পরিপালকের জনগণ আমাকে এভাবে দেখে ভিখারি মনে করতো বা বাড়িহীন বলে মনে করতো। আমিও সাথে সাথে উঠে পড়লাম আর দিলাম দৌড়। আমি নিজেও জানি না এখানে আমি কি করে আসলাম। আমি সোজা প্রাসাদের দিকে গেলাম, সেখানে চোরের মতো চুপি চুপি প্রাসাদে ঢুকতে লাগলাম। আমি চোরের মতো রুমে চলে আসলাম। সেখানে গিয়ে দেখি জাফরিন ঘুমাচ্ছে। আমি রুমের এক কোনায় গিয়েই ভাবতে লাগলাম, আমি তো কাল রাতে আমার রুমে ঘুমিয়েছি, তাহলে আজকে সেখানে কি করে গেলাম? নাকি পরিপালকে মেহমানদের সাথে এমনই হয়? ও আল্লাহ, আমাকে একটু সাহায্য করো। আমিও খাটের এক কোনায় গিয়ে বসে পড়ি, আর আজকের কাণ্ডটা ভাবতে ভাবতে চোখ বন্ধ হয়ে যায় আর আমারও ঘুম চলে আসে। অন্তর, এই অন্তর, কে? দেখলাম জাফরিন আমাকে ডাকছিল। কাল কোথায় গিয়েছিলে তুমি? আমি কাল কই গিয়েছিলাম মানে? কাল রাতে রুমে এসে তোমাকে পাই নাই, হয়তো তুমি তো কোথাও গিয়েছিলে। কই গিয়েছিলে তুমি? জাফরিনের কথা শুনেই বুঝতে পারলাম কাল রাতেই আমি আমার রুমে ছিলাম না, কিন্তু প্রশ্ন হলো আমি কি করে সেই জায়গায় পৌঁছে গেলাম? কি হলো? কি ভাবছো এত? আমি বললাম, কই কিছু না তো। যাও ফ্রেশ হয়ে যাও, তারপর আমরা নিচে গিয়ে খাবার খেয়ে নিব। আমিও কোনো কথা না বলেই ফ্রেশ হয়ে নিলাম, কিন্তু বারবার আমার মনে প্রশ্ন চলছে আমি কি করেই সেই তলোয়ারের জায়গাটায় গেলাম। আমরা দুজনে চলে গেলাম নিচে, সেখানে গিয়ে কিছু খেয়ে নিলাম, তবে খাওয়ার সময়ও মাথায় সেই প্রশ্নগুলো চলছে আমার। কিছুক্ষণ পরে জাফরিনের আব্বু মানে রাজা আমাদের তার কাছে যেতে বলে। আমার মনে ভয় ঢুকে গেল, কারণ এখন আমার জন্য হয়তো কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। জানি না কি হবে আমার সাথে। আমরাও জাফরিনের আব্বুর কাছে গেলাম। সেখানে গিয়ে তো আমি ভয় শেষ, কারণ সেখানে অনেকজনই আছে। মানে সেই রুমটা গোটা রাজ দরবারের মতো, যেটা আমি ছোট থাকতেই টিভিতে দেখেছিলাম। রাজা বলে, তাহলে তুমি সেই মানুষ যে কিনা আমার মেয়েকে বশ করে রাখছো? আমি বললাম, কি বললেন আপনি? আমি আপনার মেয়েকে বশে করে রাখলাম মানে? এই কথাটা দিয়ে আপনি কি বুঝালেন? রাজা বলে, ছেলে খবরদার, তুমি কার সাথে মুখে কথা বলছো তুমি জানো? আমি বললাম, মাফ করবেন, আমার কোনো কথা যদি আপনার খারাপ লাগে, কিন্তু একটা কথা, আমি কখন আর কিভাবে আপনার মেয়েকে বশ করলাম? রাজা বলে, না হলে আমার মেয়েটা তোমার জন্য এত পাগল কেন? আমি বললাম, এক মিনিট, একটু ভুল বলছেন আপনি। পাগল না, পাগলি হবে জায়গাতে রাজা বোল্ড। আর সেখানে থাকা বাকিরা আমার কথা শুনে হেসে দিল। রাজা বলে, ছেলে তুমি কি আমাকে অপমান করলে? রেগেই রাজা কথাগুলো বলল। আমি বললাম, না, আমার ইচ্ছে নেই কাউকে অপমান করার। আচ্ছা, আমার মেয়েকে তুমি কতটা ভালোবাসো? রাজা জিজ্ঞেস করলো আমাকে। আমি বললাম, কতটুকু ভালোবাসি তা বলতে তো পারবো না, কিন্তু এটুকু বলতে পারি, জাফরিনকে ছাড়া আমি থাকতে পারবো না। তাকে আমার জীবনের প্রতিটি মুহূর্তেই চাই। রাজা বলে, বুঝলাম। আচ্ছা, যদি তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হও তাহলে আমি তোমাদের দুজনের সম্পর্ক মেনে নিব। আমি বললাম, কি 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 পরীক্ষা দিতে হবে আমাকে? রাজা বলে, বেশি কিছু না, শুধু একজনকে হারাতে পারলেই হবে। আমি বললাম, হারাতে পারলেই হবে মানে? জাফরিন বলে, না, আমি এই পরীক্ষা নিতে নিব না। আব্বু, ও মানুষ, ও কি করে? রাজা বলে, জাফরিন তুমি চুপ থাকো, আমাদের মাঝে কথা বলতে আসিও না। তো তুমি কি রাজি আমার কথায়? যদি তুমি লড়াইয়ে জিতে যাও তাহলে কথা দিলাম আমি তোমাদের মেনে নেব, আর যদি হেরে যাই? আমি জিজ্ঞেস করলাম, হা হা হা, হারার পরেরটা বললেই ভালো। তো রাজি তুমি? রাজা আমাকে জিজ্ঞেস করলো। জাফরিন বলে, আব্বু এটা ঠিক করছো না তুমি। ও পারবে না লড়াই করতে, ও তো আমাদের মতো না, ও সাধারণ একজন মানুষ। তাহলে কি করে ও? রাজা বলে, জাফরিন আমরা চাই তোমাকে তোমার যোগ্য একজনের হাতে তুলে দিতে। যদি সে তোমাকে রক্ষা করতে পারলে সেই হবে তোমার, আর যদি রক্ষা করতে না পারে তো কিসের ভালোবাসা হলো তোমাদের? জাফরিন বলে, আব্বু ও যোগ্যতা পরীক্ষা করতে হবে না, আমি নিজেই ওকে বেছে নিয়েছি, আর ও কি করে লড়াই করবে? রাজা বলে, যদি লড়াই করতে না পারে তাহলে কিসের পুরুষ মানুষ সে? এরকম কাপুরুষের কাছে আমি ভুলেও তোকে যেতে দিব না। জাফরিন আর কথা বলিও না, আমি চ্যালেঞ্জে রাজি। জাফরিন বলে, অন্তর। আমি বলি, কোনো কথার বলিও না জাফরিন, উনি আমার পুরুষত্ব নিয়ে কথা বলছে, আমি এবার জবাব দিবই। রাজা বলে, ঠিক আছে, আর রাতে লড়াইয়ের আয়োজন করা হবে, প্রস্তুত থেকো। আমাকে জাফরিন রুমে নিয়ে যায়। জাফরিন বলে, তুমি কি পাগল হয়ে গেছো? কেন আব্বুর কথা শুনে লড়াইয়ের জন্য রাজি হয়ে গেলে?
তুমি কি ভুলে গেছো তুমি একজন মানুষ? তাহলে কি করে লড়াই করবে তুমি? আমি বললাম, আমি জানি না কি করে লড়াই করব, কিন্তু তোমার আব্বু আমাকে ইনসাল্ট করেছে। সে আমার পুরুষত্ব নিয়ে কথা বলছে, কি করে আমি লড়াইয়ের জন্য মানা করে দিব বলো? জাফরিন বলে, অন্তর, তুমি পারবে না তাদের সাথে। তোমার কাছে কোনো শক্তি নেই, তুমি শুধুই একজন সাধারণ মানুষ। হুঁশ রেখে কথা বলা উচিত, জোশ করে না। আমি বলি, এখন তুমিও কি আমার সাথে লড়াই করবে নাকি? সাথে সাথে জাফরিন আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। জাফরিন বলে, কলিজা, একবারও ভেবে দেখেছো তোমার কিছু হলে আমার কি হবে? আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না কলিজা। আমি বলি, আমি জানি আমার পাগলিটা আমাকে কতটা ভালোবাসে, কিন্তু তোমার আব্বু আমার পুরুষত্ব নিয়ে কথা বলেছে, তাই কি করে আমি এই লড়াইয়ের জন্য মানা করব? তুমি শুধু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো। জাফরিন জাফরিন বলে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না কলিজা। অন্যদিকে রাজা বলে, হা হা, অবশেষে সেই মানুষের বাচ্চাকে আমি আমার জালে ফাঁসিয়ে নিলাম। আমি কোনোদিনও আমাদের জাফরিনের সাথে তাকে মেনে নেব না। আর সবচেয়ে বড় কথা, আমি যে করেই হোক সেই মানুষের বাচ্চাকে মারতে চাই। আমি মানুষদের দু চোখেই দেখতে পারি না, আর আমি কিনা মানুষকে আমার মেয়ে জামাই করব? কখনোই না। তবে লড়াইয়ের জন্য তো সে রাজি হয়ে গেল, তবে এই লড়াই তার জীবনের শেষ লড়াই হবে। রাজা পুরোপুরি ব্যবস্থা করতে লাগি অন্তরকে মারার জন্য। এইদিকেই জাফরিন আমাকে জড়িয়ে ধরে সজোরে কান্না করেই যাচ্ছে, কারণ আমি জানি জাফরিন আমাকে কতটা ভালোবাসে। কিন্তু জাফরিনের আব্বু আমাকে ইনসাল্ট করছে। আমি মানুষ হওয়াতেই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করলো। আমি নিজে যথাসাধ্য চেষ্টা করব এর জবাব দিতে। সন্ধ্যায় আমাকে বলা হয়েছে লড়াই নাকি সে জায়গায় হবে যে জায়গায় সেই স্বর্ণের তলোয়ারটা আছে। সেই স্থানে লড়াইয়ের ব্যবস্থা করা হয়, তবে লড়াইয়ে জিতিবাহারি তবুও নিজেকে পুরুষ বলে পরিচিতি দিয়েই যাব। প্রয়োজনে মরলে মরব। আসলে মরার ইচ্ছা নাই আমার, কারণ জাফরিন আমার মৃত্যু সহ্য করতে পারবে না, কিন্তু লড়াইও আমি ছাড়তে পারবো না। আমাকে সেই জায়গা বরাবর নিয়ে যাওয়া হয় যেখানে লড়াই হবে। আমি সাধারণ একজন মানুষ, জানি না আমার সাথে কি হবে, তবে চেষ্টা করব বেঁচে থাকার, আর না হলে শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজেকে পরিচিত করেই যাব আমিও একজন পুরুষ। আমি সেই জায়গায় যাই, তবে আমার চোখ সেই তলোয়ারের দিকে পড়ে। আমি বারবার সেই তলোয়ারটা দেখতে লাগি। হয়তো তলোয়ারটা আমাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু আমি বুঝতেছি না। আমি জানি না আমার সাথে কি হতে চলেছে, তবে কেন জানি খুব ভয় লাগতে লাগলো। আমি দেখলাম সেই জায়গাটাতে পুরো লোকজনে ভর্তি হয়, তো আমার শেষ দিন দেখতে আসছে। আমিও নিজেকে শান্ত করে নিলাম। সেখানে থাকা একজন গার্ড বলে, তুমি চাইলে এখান থেকে যে কোনো অস্ত্র ব্যবহার করতে পারো। আমাকে কিছু তলোয়ার দেখাতে লাগে, তবে আমি তলোয়ার দিয়ে ফাইট করতে পারবো না। আর আমাদের আধুনিক যুগে তো তলোয়ার খুব কম মানুষই চিনবে, কারণ বর্তমানে অনেক আধুনিক অস্ত্র যেমন পিস্তল, রাইফেল, বোমা এইসব দিয়ে শত্রুদের উড়িয়ে দেওয়া হয়। কিন্তু পরিপালক ঠিকই প্রাচীন যুগেরই লড়াই করার স্টাইল ব্যবহার করতে লাগলে। আমি ভালো করেই জানি তলোয়ার আমার ধারা চলবে না, তারপরেও একটা নিলাম। আমার না আছে প্রোটেকশন, না আছে হেলমেট, না আছে আর্মার, শুধু একটা তলোয়ার আছে, যেটা আমি তুলতেও আমার সকল শক্তি বের হয়ে যাইতেছে। এখন জানি না লড়াই করব কি করে। হায় ভালোবাসা, আমাকে কোথা থেকে কোথায় নিয়ে আসলো, শালার জীবনটাই বদনা করে দিল। আমি দেখলাম আমার ঠিক সামনে বরাবর একজন দাঁড়িয়ে আছে, যার কিনা আর্মার হেলমেট পরে আছে, আর তার হাতে দুইটা ছুরি আছে। আমি তাকে আর নিজেকে দেখতে লাগলাম। তাকে দেখে মনে হচ্ছে ফুল ট্রেন্ড একজন ফাইটার, আর আমি কি না আদু ভাই। হঠাৎই রাজা আদেশ দেয় লড়াই শুরু করার, আর আমিও আল্লাহকে স্মরণ করে নিলাম, কারণ জানি না কি হবে, কিন্তু যদি মরে যাই তাহলে তো শেষ। আর তখনই মাথা আসে সেই দিনের কথা, যেদিন ছিনতাইকারীরা আমাকে ছুরি দিয়ে আঘাত করে রাস্তায় ফেলে যায়। যদি সেদিন আমি মরে যেতাম তাহলে এত কিছুই হতো না, কিন্তু মনে হচ্ছে আজকে গেলাম আমি। হ্যাঁ, আমার সামনে জন হাতের ছুরিগুলো রেখে দেয়। হঠাৎই সে আমার কাছে চলে আসে, আর সাথে সাথে আমাকে এক ঘুষি মারে। তার ঘুষি খেয়ে তো আমি শেষ। আমার মনে হয়েছিল কেউ আমাকে লোহা দিয়ে বাড়িয়ে দিয়েছে। আমি তো ব্যথায় কাতর হয়ে পড়ে আছি, কি বা করবো আমি। গার্ডটা বলল, হা হা, তোর মতো মানুষের জন্য আমি আমার সেই শক্তি ব্যবহার করতে ইচ্ছুক নই, তোকে তো এমনি শেষ করা যাবে। বলেই সে আমাকে সজোরে মারতে লাগে, আর আমিও নড়তে পারছি না। তারপর সে আমাকে তুলে সজোরে আছাড় দেয়, যা আমাকে প্যারালাইজ করে ফেলে। গার্ড বলে, আমাদের রাজা বলে দিল তোকে যাতে আস্ত না ছাড়ি, আর যদি আমি তার কথা শুনি তাহলে রাজকুমারী জাফরিনের সাথে আমার বিয়ে দেবে, আর একবার যদি বিয়েটা হয় না, তোর জাফরিনও আমার, আর পরবর্তীতে রাজা আমিই হব। তবে সে শর্ত দিয়েছে তোকে যাতে খুব কষ্ট দিয়ে মেরে ফেলি, কিন্তু আমি তোকে আস্ত ছাড়বো না, কারণ তুই আমার অর্ধেক প্ল্যান বরাবর করে দিয়েছিলি, বরবাদ করছিলি তুই। কোনো প্রয়োজন ছিল না জাফরিনকে বিয়ে করার। তবে আমার জাফরিনের প্রতি কোনো আকর্ষণ নেই,
আমার শুধু ইচ্ছার রাজা হওয়ার। কতই না চেষ্টা করলাম রাজাকে শেষ করার, কিন্তু পারিনি। তবে আজকে তার মন জয় করেই আমিও আমার স্বার্থ আদায় করব, যার জন্য তোকে মরতে হবে বলেই এবার ছুরি বের করে দিলেও আমার পেট বরাবর ঢুকিয়ে আর আমার পেট থেকে গড় গড়িয়ে রক্ত বের হতে লাগে। অন্যদিকে জাফরিন অন্তরের এই হাল দেখে চিৎকার করে করে কান্না করতে লাগে। সে সোজা তার আব্বুর কাছে চলে যায়। জাফরিন বলে, আব্বু ওকে ছেড়ে দাও, আব্বু ওর কিছু হলে আমি বাঁচবো না, আব্বু দোহাই লাগে তোমার, ওকে ছেড়ে দাও আব্বু। রাজা বলে, হা, তুই কি মনে করেছিলি আমি ওকে এখানে আনলাম তোদের মেনে নেওয়ার জন্য? আমার আসল উদ্দেশ্যই হলো সেই ছেলেটাকে মেরে ফেলা, আর সেটাই হবে। এই মানুষের বাচ্চা তো মরবেই, আর তোকেও আমি এই মানুষের বাচ্চার সাথে কোনো দিনও মেনে নিব না। তারপর রাজা তার গার্ডদের ডাক দিয়ে বলে দেয় জাফরিনকে প্রাসাদের দিকে নিয়ে যেতে আর একটা রুমে আটকে রাখতে। সাথে সাথে রাজার গার্ড জাফরিনকে ধরে নিয়ে যায় আর একটি কক্ষে আটকে রাখে। রাজা বলে, আমার মেয়েকে নিজের ভালোবাসার ফাঁদে ফেলে পরিপালকের রাজা হওয়ার স্বপ্ন দেখা হয়েছিল, তাই না? এবার মর তুই। আমি মানুষদের দু চোখেই দেখতে পারি না, আর আমি নাকি তাকে আমার মেয়ের জামা হিসেবে মেনে নিব? রাজা তো মহা খুশি, কারণ সে তার কাজে সফল হয়ে যাচ্ছে। এদিকে আমি জানি না আমি আর বাঁচব কিনা, কারণ যেভাবে আমাকে আঘাতটা করা হলো আমি তো শেষ। পুরো শরীরে ব্যথায় হাহাকার, আর তার উপর আমার পেটে ছুরি দিয়ে আঘাত করে। গার্ডটা বলে, হা, হয়তো শেষ সময় চলে আসছে তোর। কোনো শেষ ইচ্ছা আছে তোর? মজা করে সাথে আমি কোনো রকম তার গলায় চেপে ধরলাম আর সাথে সাথে দিলাম একটা মুখে ঘুষি। সে ঘুষি খেয়ে উল্টে পড়ে, আর আমার তো অবস্থা পুরাই খারাপ। পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেওয়া হয়, আর তার আগেও আমাকে আঘাত করা হয় আর আছাড় দেওয়া হয়। বলতে গেলে ব্যথা, আমি নড়তেও পারছি না। জানি না কি হবে আমার এখন। হয়তো মৃত্যু চলে আসছে আমার, হয়তো আর জাফরিনকে পাবো না আমি। আমার চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে আসতে লাগলো, তবুও চোখ খুলে রাখার চেষ্টা করি আমি। আর তখনই সে এসে আমাকে তুলে ছুঁড়ে মারে, আর আমিও ছিটকে পড়ি। এবার মনে হচ্ছে একটা হাড়ও বাকি নেই ভাঙার। আমি দেখতে লাগলাম সেখানে থাকা সবাই সেই গাড়ির প্রশংসা করতে ব্যস্ত, আর জাফরিনের আব্বুর দিকে তাকালাম। সে আমার এই অবস্থা দেখে অনেক খুশি। হঠাৎই সেই গার্ডটা আসে। গার্ড বলে, তুই কেমন মানুষ, আমাকে একটাও আঘাত করতে পারলি না? আমি বললাম, কে বলছে একটা আঘাত করি নাই আমি? একটা আপনার নাকে হাত দিয়ে দেখেন তো কি হয়েছে কিনা। সে তার নাকে হাত দিয়ে দেখে আমার ঘুষিতে তার নাক ফেটে গেছে আর রক্ত বেরোচ্ছে। আমি বললাম, আপনি আমাকে এতগুলো আঘাত করার পরেও আমি বেঁচে আছি, আর আমি মাত্র একটা আঘাত করলাম, সেটাতেই আপনার নাক ফেটে গেছে? গার্ড বলে, তোকেই তো আমি। দাঁড়াও, পেছন থেকে রাজা বলে ওঠে। রাজা ঠিক সেই গার্ডের পেছন থেকে ডাক দেয়। রাজা বলে, দাঁড়াও 1 মিনিট। গার্ড সাথে সাথে থেমে যায়। রাজা বলে, এখন শখ মিটলো ভালোবাসার, নাকি পুরোপুরি মিটিয়ে দিব? আমি বললাম, দেন, অসুবিধা নাই। আমি যদি মরেও যাই না, তাহলে সবাই আমাকে স্মরণে রাখবে, কারণ আমি আমার ভালোবাসার জন্য মরলাম। আর আপনি আমাকে মারছেন তো ঠিকই, কিন্তু আপনি আপনার মেয়ের সামনে ছোট হয়ে যাবেন। আচ্ছা, ভালোবাসা কি অন্যায়? আপনি কেন ভালোবাসার বিরুদ্ধে? কেন আপনি মানুষকে দেখতে পারেন না? মানুষ কি এতই খারাপ? রাজা বলে, হ্যাঁ, মানুষ অনেক খারাপ, কারণ তারা আমাদের বশে করে, আমাদের ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়। অনেক সময় তারা তাদের স্বার্থের জন্য আমাদের কোরবান করে। আর মানুষদের মধ্যে শুরু লোভ, লালসা, ঘৃণা, অহংকার দেখলাম, তারও কোনো দিন ভালোবাসার যোগ্য নয়। তবে আমি এখানে তোর সাথে এই ব্যাপারে কথা বলতে আসি নাই, বরং আসলাম তোকে জিজ্ঞাসা করতে তোর কোনো শেষ ইচ্ছা আছে কিনা। তবে সেটাও আর জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে না। রাজা তার গার্ডকে বলে, রাজা বলে, ওকে এভাবেই রেখে চলে আসো, আস্তে আস্তে যন্ত্রণায় সে মরুক। গার্ড বলে, আপনি যা বলেন। তারপর তারা আমাকে সেই গুরুতর আহত অবস্থায় রেখে যেতে লাগে, আর আমি পড়ে আছি আর ব্যথায় শেষ হয়ে যাচ্ছি। আমি দেখলাম আমি ঠিক সেই জায়গায় শুয়ে আছি যেখানে সেই গোল্ডেন তলোয়ারটা আছে, আর সেই তলোয়ারটাই আমার থেকে কয়েক মিটার দূরে। সেই তলোয়ারের থেকে আলো প্রতিফলিত হয়ে আমার মুখের দিকে আসছে। তবে এবার আমার মন বলছে সেই তলোয়ারের কাছে গিয়ে একটা তলোয়ারটা তুলতে চেষ্টা করতে। আমার শরীর থেকে রক্ত বেরোচ্ছে, তবে আমি কোনো মতেই দাঁড়িয়ে পড়ি, আর তা দেখে সেখানে উপস্থিত জনগণ চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। সাথে সাথে রাজা আর সেই গার্ড আমার দিকে তাকিয়ে হাসছে। রাজা বলে, হা, আসলে মানতে হবে তোর কই মাছের জান, এত সহজে মরছিস না রে তুই। তো এখন কি আবার লড়াই করবি নাকি? তা কি আমার সাথে লড়াই করতে চাচ্ছিস? আমি তার কথায় কান্না দিয়ে হেলতে হেলতে সেই তলোয়ারের কাছে গেলাম। তা দেখে রাজা ও গার্ড হাসতে লাগলে। রাজা বলে, ওরে বাবারে, কি পাওয়ারফুল মানুষ! আমাদের মতো শক্তিশালী কেউ এই তলোয়ার তুলতে পারলো না, এই দুর্বল মানুষ কিনা। আমি তাদের কথা কান্না দিয়ে কোনো মতে সেই তলোয়ারের দিকে গেলাম। সেখানে গিয়ে কোনো মতে তাদের মুখ করে দাঁড়ালাম, আর তারাও আমাকে দেখে হাসতে লাগে।
আমিও আমার বাম হাত দিয়ে সেই তলোয়ারের হাতলটা ধরি, যা দেখে তাদের হাসির মাত্রা আরও বেড়ে গেল। রাজা বলে, হা হা, এবার কি তলোয়ারটা তুলবি? আমার শক্তি একটু ধার দিব? সাথে সাথে আমিও হাতল ধরে টান দিই, আর তলোয়ারটাও উঠে যায়। আমার তলোয়ার উঠানো দেখে নিমিষেই সকলের হাসি থেমে গেল, আর সকলে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। হঠাৎ সেই তলোয়ার থেকে গোল্ডেন কালারের আলো বের হতে লাগে, আর সেই তলোয়ারটাও স্বর্ণের গুঁড়ো হয়ে যায়, মানে গোল্ডেন কালারের জরির গুঁড়োর মতো প্রায়। আর সেই গুঁড়ো উড়ে এসে সোজা আমার শরীরের ক্ষত বিক্ষত স্থানে ঢুকে যায়, মানে পুরোপুরি সেই গুঁড়োগুলো আমার পুরো শরীরের সাথে মিশে যায়, আর আমার ক্ষত বিক্ষতগুলো অটোমেটিক ঠিক হয়ে যায়। আর সাথে সাথে আমার মুখে একটা সোনালি কালারের মাস্ক তৈরি হয়ে যায়। আর খেয়াল করলাম, আর পুরো শরীরের অন্য একটা ড্রেস তৈরি হয়ে যায়, যেটা প্রায় হুডি টাইপের একটা ড্রেস। আমার এই পরিবর্তন দেখে সকলে থ হয়ে গেছে, বিশেষ করে রাজাও তার সেই গার্ড যে আমাকে আহত করেছে। আমার মনে হচ্ছে আমি এখন অন্য কেউ হয়ে গেলাম, আর আমার মাথাও অন্যভাবে কাজ করতে লাগে। আমি মনে মনে 2টা ছুরির কথা মনে করলাম, আর সাথে সাথে আমার 2 হাতে 2টা ছুরি চলে আসে। তবে সেই ছুরিগুলো বলতে গেলে স্বর্ণের। আর একটা জিনিস খেয়াল করলাম, আমি দূর থেকেই মনের কথা শুনতে পাচ্ছি। সাথে সাথে আমি দিলাম সেই গার্ডের কাছে দৌড়। তবে সেটা কেউ দেখে নাই, কারণ আমার গতি খুব বেড়ে গেছে, আর চোখের পলকেই আমি সেই গাড়ির সামনে চলে গেলাম। যা দেখে রাজার গার্ড দুজনেই ভয় পেয়ে গেল। আমি তাদের মনে আমার জন্য ভয় অনুভব করতে লাগি। আমি বললাম, এবার তাহলে লড়াই করা যাক, গার্ডকে বললাম। আর তাকে কিছু বলতেও দিলাম না, তার আগেই আমি লাইটের গতিতে সেই গার্ডকে ছুরি দিয়ে আঘাত করতে লাগলি। তারপর সেকেন্ডের গতিতেই সেখানে থেকে সোজা রাজার সামনে দাঁড়াই। রাজা আমার দিকে ভীত হয়ে তাকিয়ে আছে। সে এক পলকের জন্য গার্ডকে দেখে আর চোখের সামনে টুকরো টুকরো হয়ে যায়। আমি বললাম, চিন্তা করবেন না, আমি আপনাকে কিছুই করব না, আপনি নিশ্চিন্তে থাকুন। রাজা আমার কথা শুনে থ হয়ে যায়। আমি বললাম, আমি জানি আপনি আমার কথা শুনে অবাক হলেন, কিন্তু আপনাকে একটা কথা বলে দিই, আমি যদি আপনার গার্ডকে না মারতাম তাহলে সে আপনাকে মেরে ফেলতো, কারণ আমি তার মনের কথা শুনে ফেলেছি। তবে হ্যাঁ, আপনারা উপর আমার রাগ আছে ঠিকই, কিন্তু আপনি আপনার সেই গার্ডকে বিশ্বাস করে মানুষকে ভুল বুঝতেন। সে আপনার বিশ্বাসের সুযোগ নিতে চেয়েছিল, আর আপনাকে মেরে আপনার রাজ্য নিজের করতে চেয়েছিল, আর আপনাকেই আপনার পরিবারের সামনে ছোট করে রাখতে চেয়েছিল। আসলে আপনি অনেক ভালো মনের, কিন্তু আপনি আপনার সেই গার্ডটাকে ভরসা করে নিজের কন্ট্রোল তার হাতে তুলে দিয়েছিলেন। সে যা বলতো আপনি তো বিশ্বাস করতেন, আর আপনি কেন মানুষকে খারাপ মনে করতেন তাও আমি জেনে গেছি। আর সেটা হলো, আপনার বন্ধুও তার পরিবারের জন্য একটা কথা বলে দেই, আপনার সেই গার্ডটাই আপনার বন্ধুও তার পরিবারের মানুষের হাতে তুলে দেয়। তবে মানুষ বললে ভুল হবে, বলতে গেলে তান্ত্রিক জাতীয় এমন মানুষের হাতে তুলে দেয়, আর সেও আপনার সামনে ভালো সেজে মানুষের বদনাম করে বেড়ায়। আসলে বলতে গেলে প্রত্যেক জিনিসের জন্য ভালো খারাপ আছে। উদাহরণস্বরূপ, আপনি আপনার সেই গার্ডটাকেই দেখুন না, সে হাতে ছুরি নিয়েছিল আপনাকে আঘাত করার জন্য, সাথে সাথে আমিও তাকে শেষ করে দিই। আপনার কোনো জিনিসের প্রতি লোভ নেই, আমি শুধু আমার জাফরিনকে চাই। আর একটা কথা, আপনি মানুষকে দুর্বল মনে করছেন, আসলে মানুষ দুর্বল নয়। মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয়, কারণ তাদের বুদ্ধি, শক্তি, আবেগ, বিবেক আছে। তবে হ্যাঁ, অনেকে তার সঠিক কাজে ব্যবহার করে না বলেই তাদের জন্য মানুষ জাতি কলঙ্কিত। আর আপনি মানুষকে দুর্বল বলে হাসাহাসি করতেন, কিন্তু আজ একজন সাধারণ মানুষ সেই অস্ত্রটা হাতে নেয়, যেটা পরীরাও নিতে চেয়েও নিতে পারেনি। আপনি আপনার রাজ্য নিয়ে থাকুন, আমি আমার ভালোবাসাকে নিয়েই থাকবো, চলি বলেই একটা চুটকি মারলাম, আর সেখান থেকে সোজা জাফরিনের কাছে চলে যাই। দেখলাম জাফরিন কান্না করতে লাগে। আমার কাছে এখন নিজের মধ্যে একটা শক্তি অনুভব করতে লাগলাম, যেটা পরীদের চেয়েও বেশি শক্তিশালী আর অনেক উন্নত, যেটা পরীদের টক্কর দিতে পারবে। শুধু টক্কর না, তাদের শেষ করে দিতে পারবে। তবে আমার এই শক্তির প্রয়োজন নেই আর। তবে আমি অবাক হলাম, কারণ আমি সেই তলোয়ারটা তুলতে পারলাম, যেটা পরীরাও তুলতে পারেনি। আর যখন সেই শক্তি দিয়ে আমি গার্ডকে শেষ করলাম, তখন আমি আমার মধ্যেই ছিলাম না, মানে আমি আমার মধ্যে থেকেও অন্য কেউ আমাকে কন্ট্রোল করছে। জাফরিন, আমার কথা শুনে জাফরিন আমার দিকে তাকালো। কে কে আপনি, আর এখানে কি করে আসলেন? আসলে আমার মুখে সোনালি কালারের কাপড় দিয়ে মাস্ক আছে, তাই সেই চিনে নেয় আমাকে। আর আমার ড্রেস আপের জন্য, তাই চিন্তা করলাম একটু মজা নেই। আমি কে সেটা না হয় পরেই বলি, কিন্তু একটা খবর দিতে আসলাম। কি খবর? যে মানুষটাকে আপনি বেশি ভালোবাসতেন সে আর নেই। কথাটা শুনে হঠাৎই জাফরিন নিস্তব্ধ হয়ে গেল। আমি তার মুখের অবস্থা দেখে বুঝতে পারলাম সে খুব বড়ভাবে শক খেয়ে গেল। না, এ হতে পারে না, ও আমাকে ছেড়ে যেতে পারে না। ও আমাকে কথা দিয়েছিল, ও কোনোদিনও আমাকে একা করে যাবে না, অন্তর বলেই আরও জোরে কান্না করতে লাগে। সাথে সাথে সে খুব জোরে সোরেই কান্না শুরু করে দেয়।
আমি ওকে ঝাপটি জড়িয়ে ধরি। আরে আরে পাগলি আমার, কান্না করছো কেন? আমি মরি নাই তো। তারপর মুখে সে মাস্কটা সরাই, সাথে সাথে জাফরিনের কান্না থেমে যায় আর জাফরিন আমার দিকে চোখ বড় বড় করে দেখতে লাগে। এভাবে কি দেখো? সাথে সাথে জাফরিন আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আরে কান্না করছো কেন? আমি তো আছি, তাই না? কোনো মতে আমি জাফরিনের কান্না থামাই। তুমি তুমি এভাবে কেন, আর কিভাবে এই রুমে আসলে? তারপর সব বলি। সে আমার কথাগুলো শুনে অনেক বড়ভাবে শক খেয়ে পায়, অনেক বড়ভাবে শক খেয়ে যায়। আমি অনেক আনন্দিত এখন। জাফরিন বলে, বললাম না আমার কলেজের মধ্যে কোনো না কোনো স্পেশাল কিছু আছে। আমাকে এখান থেকে এখনই নিয়ে চলো, আমি থাকবো না এখানে। তুমি আমাদের জায়গায় চলে যাই। চলো। আমি যখনই চুটকি মারতে যাব তখনই রাজা রানী দরজা দিয়ে প্রবেশ করলো। জাফরিন বলে, কি চাই এখানে তোমাদের? আমার কলিজাটাকে তো তোমরা অনেক আঘাত করে মারতে চেয়েছিলে। তোমরা মনে করেছিলে সে লোভে আমাকে বিয়ে করেছে, তাই না? যদি লোভ থাকতো না, তাহলে সে তো আমার থেকে বিভিন্ন জিনিস চাইতো, কিন্তু সে আমাকে ভালোবাসছে বলে আমাকে আগলে রাখছিল। আর তোমরা তার যোগ্যতা বের করতে ব্যস্ত হয়ে পড়ো। আব্বু, এবার তুমি বুকে হাত রেখে বলো তো, তুমি ওর শ্বশুর হওয়ার যোগ্যতা রাখো? এখন আমি নিজেই নিজেকে প্রশ্ন করতে লাগলাম, আমি কি তার যোগ্য? তার কাছে এত শক্তি থাকার পরেও সে আমাকে নিয়ে যাচ্ছে কারণ সে আমাকে ভালোবাসে। আর সে চাইলেই এখন তোমার রাজ্যকে নিমিষেই শেষ করে দিতে পারে, কিন্তু সে এসবে নেই। সে শুধু আমাকে চেয়েছে, আর তোমরা তাকে আঘাত করে আমার থেকে দূর করতে চেয়েছিলে। রানী বলে, জাফরিন শান্ত হতোই, তোর আব্বু তার ভালো মন্দ তো তখন অন্য কারোর মাধ্যমে নিয়েছিল, বুঝতে পারেননি। তোর আব্বু এখন তার ভুল বুঝতে পেরেছে। রাজা বলে, মারে আমাকে ক্ষমা করে দে, আমি সত্যি অনেক লজ্জিত নিজের কাজকর্মের জন্য, আমাকে ক্ষমা করে দে মা। আমি বলি, জাফরিন বাদ দাও তো, যা হওয়ার তা হয়ে গেছে, আর উনি ওনার কাছে অনুতপ্ত, ওনার উপর রাগ করে লাভ নেই, ক্ষমা করে দাও ওনাকে। জাফরিন বলে, দেখলে আব্বু কত না কষ্ট দিয়েছো তাকে, তারপরেও সে তোমাকে ক্ষমা করে দিতে বলছে। এবার তুমি বলো, মানুষ ভালো না খারাপ? জাফরিনের আব্বু ভালো করেই তার ভুল বুঝলো। সে সব মানুষকে খারাপ মনে করত, কিন্তু আজ তার ভুল ভেঙে দেওয়া হয়। প্রত্যেক জিনিসের মধ্যেই ভালো খারাপ আছে, তা আজ বুঝে দেওয়া হয়। রাজা তার বিশ্বস্ত ব্যক্তি মানে গার্ডটাকে ভরসা করত, কিন্তু সেই রাজার সাথেই বিশ্বাসঘাতকতা করত। রাজা নিজেই জাফরিনকে সকলের সামনে আমার হাতে তুলে দেয়, আর আমিও জাফরিনকে নিয়ে আমাদের বাসায় চলে আসি। আর জাফরিনের ভালোবাসা দিয়ে 6টি বছর কাটিয়ে দিলাম। 6 বছর পর আমি অফিস শেষ করে বাড়ি যাচ্ছি, তবে আজকে লেট করে যাচ্ছি কারণ আজকে একটা মিটিং ছিল, তাও রাতে। বাসায় ঢুকলাম চোরের মতো, আস্তে আস্তে করে নিজের রুমের দিকে যেতে লাগলাম। এইভাবে চোরের মতো, কোথায় যাও আব্বু? আমি বললাম, এই শো, কথাও বলিও না, ঘুমাও নাই তুমি? আর তোমার আম্মু কোথায়? না, ও ঘুমাইছে না। আমি পিছন থেকে জাফরিন রেগে বলে। আমি দেখলাম জাফরিন আমার দিকে রেগে তাকিয়ে আছে। আব্বু তুমি মনে হয় শেষ। জেনিয়া কথাটা বলতে লাগলো। আমি বললাম, জাফরিন আমার কথাটা একটু শোনো। ভীত হয়ে বলতে লাগলাম। জাফরিন বলে, কি শুনবো? হ্যাঁ, কয়টা বাজে শুনি? এত রাতে কোথায় ছিলে তুমি? আমার কি চিন্তা হয় না তোমার জন্য? জেনিয়া বলে, আম্মু শান্ত হও তুমি, আব্বু হয়তো কাজে ব্যস্ত ছিল, তাই একটু দেরি হয়েছে আর কি। জাফরিন বলে, তুই চুপ থাক আর রুমে গিয়ে শুয়ে পড়। আর তুমি কল ধরো নাই কেন? আমি বলি, আচ্ছা কথাটা শুনো, তারপর বকা দিও। জাফরিন বলে, কথা পরে যাও, ফ্রেশ হয়ে আসো, আমি খাবার রেডি। একদম, আমি খাবার রেডি করছি। আমি বললাম, চলো মামনি। আমি জেনিয়াকে কোলে নিয়ে আমাদের রুমে নিয়ে গেলাম, আর তাকে খাটে রেখে আমিও ফ্রেশ হয়ে আসলাম। জেনিয়া আমার আর জাফরিনের একমাত্র মেয়ে, যে দেখতে প্রায় তার আম্মুর মতোই। তার নাম তার আম্মুর নামের উপর ভিত্তি করে রাখা হয়। সে মাত্র 4 বছরের হবে। আম্মু খাবার খাইছো? আমি জিজ্ঞেস করলাম। জেনিয়া বলে, হ্যাঁ আব্বু, আম্মু খাওয়াই দিছে, কিন্তু আম্মু খায় নাই, তোমার জন্য বসে আছে। এত দেরি হয়েছে কেন তোমার আব্বু? আমি বললাম, আরে বলিও না, কাজের জন্য, চলো নিচে যাব। তারপর জেনিয়াকে কোলে নিয়ে চলে গেলাম ডাইনিং রুমে। দেখলাম জাফরিন খাবার নিয়ে বসে আছে, তবে রেগেও আছে। আমি বললাম, জেনিয়া তুমি রুমে চলে যাও, না হলে তোমার আম্মুকে মানাতে পারবো না। ঠিক আছে আব্বু। তারপর কোল থেকে নামিয়ে দিলাম, আর সেও তার রুমে চলে যায়, আর আমিও টেবিলে বসে পড়ি, আর জাফরিন খাবার দেয়। আমি বলি, সরি তো, আসলে আজকে একটা মিটিং ছিল। জাফরিন বলে, তুমি জানো কতটা ভয় পেয়েছিলাম? এই রকম এক রাতেই তোমার সাথে কি হয়েছিল মনে আছে তোমার? আমি বললাম, আরে কান্না করছো কেন? আমার কিছুই হবে না। জাফরিন বলে, যদি তোমার কিছু হয়ে যায় কি হবে আমাদের? শোনো, আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার জন্য ভয় লাগে আমার। সাথে সাথে জাফরিনের কাছে গিয়ে তাকে একটু আলতো করে জড়িয়ে ধরি। জাফরিন বলে, শুনো, আমরা কিন্তু এখন মানুষ, আমাদের কাছে আমাদের শক্তি নেই,
তাই তোমার জন্যই আমার বেশি ভয় করে। আচ্ছা সরি, আর এমন হবে না। তারপর কোনো জাফরিনকে শান্ত করলাম কোনোভাবে, আর দুজনকে খাবার খাইয়ে দিলাম। খাবার শেষ করে জাফরিন প্লেট ধুচ্ছে আর আমিও পিছন থেকে জড়িয়ে ধরি। আমি জানি তুমি আমার জন্য ভয় পাও, চিন্তা করিও না, আল্লাহ আছে তো আমাদের সাথে, আর আমিও সাবধানে চলাফেরা করছি তো। শুধু সাবধানে না, দেখে শুনে চলাফেরা করতে হবে তোমাকে। জাফরিন বলতে লাগলো কথাগুলো। তারপর আমরা আমাদের বেডরুমে চলে যাই। জাফরিন বলে, এখন তুমি আর একা নও অন্তর, তোমার সাথে আমারও আমাদের মেয়েরও জীবন জুড়ে আছে। আমিও জাফরিনকে জড়িয়ে ধরি। তুমি নিশ্চিন্তেই থাকো, আর আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করো, তবে শুধু আমার জন্য না, আমাদের জন্য। আর তখনই জেনিয়া রুমে আসে, আর সাথে সাথে জাফরিনকে ছেড়ে দেই। জেনিয়া বলে, আব্বু আমার ঘুম আসছে না, আমি তোমাদের সাথে ঘুমাবো। আমি গিয়েই জেনিয়াকে নিয়ে আমাদের মাঝখানে শুয়ে দেই, আর তার কপালে আলতো করে একটা চুমু দেই। একটা চুমু দিয়েই আমি গুড নাইট বলেই পরিটাকে বিদায় দিই। জেনিয়া বলে, গুড নাইট আব্বু আম্মু। জাফরিন বলে, গুড নাইট আমাদের রাজকুমারীটা। আমরা ঘুমিয়ে পড়লাম। রাতের বেলা আমার ঘুম ভেঙে যায়, আর দেখলাম জাফরিন জানালার পাশে দাঁড়িয়ে আছে। আমিও তার কাছে গেলাম। আমি বললাম, কি হয়েছে, ঘুম আসছে না তোমার? জাফরিন বলে, জানো আজ আমি অনেক খুশি, আজকে আমার মতো ভাগ্যবতী মেয়ে মনে হয় আর নেই। সেটা কি করে? জাফরিন বলে, এমন একজনকে পেলাম যে কিনা আমাকে অনেক ভালোবাসে, আর এখন তো আমাদের পরিবার পরিপূর্ণ হলো। বলেই জাফরিন আমাকে জড়িয়ে ধরে। জাফরিন বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার জীবনে আসার জন্য। আমি তোমার জীবনে না, তুমি আমার জীবনে আসছো, আর আমার জীবনটাকে রঙিন করে তুললে। সত্যি আমি অনেক ভাগ্যবান তোমার মতো একজনকে পেলাম। তবে একটু বেশি আমার ভাগ্য ভালো, কারণ আমি তো পরিবউ পাইছি। জাফরিন বলে, আচ্ছা জিনিয়াকে একটা ভাই দিলে কেমন হয়? আমি বললাম, এই কথাটা আমার বলা উচিত ছিল, তবে এই কথাটা খারাপ বলো নাই। তবে আর যাই বলো না কেন, তুমি সত্যি আমার জীবনটাকে গুছিয়ে দিলে। থ্যাংক ইউ সো মাচ। এখন চলো ঘুমাবো। তারপর আমরা আমাদের খাটে গিয়ে শুয়ে পড়ি। আমাদের মাঝে আমাদের মেয়েও আছে, এরপর আমরা ঘুমিয়ে পড়ি। আজ আমাদের পরিবার পূর্ণ হলো। জাফরিন আমার জীবনে এসে আমাকে এতটাই ভালোবাসা দিয়েছে যা কেউ আমাকে দিতে পারবে না। আর এখন তো আমার বাসায় আরও একটা পরি আছে, জেনিয়া। জাফরিনের ভালোবাসা ও তার শাসন এবং জেনিয়ার দুষ্টুমি নিয়েই আমরা হাসি খুশিভাবেই জীবনযাপন করতে লাগলাম। জীবনে কখন ঘটে যায়, কি ঘটে, তা আল্লাহই ভালো জানে, আমরা কেউ সেটা বলতে পারবো না। আর আল্লাহ যা করবে অবশ্যই ভালোর জন্যই করবে, তাই তার প্রতি নিরাশ না হওয়াই ভালো। গল্প কেমন লাগলো বলবেন, গল্পে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। গল্পটা এখানেই শেষ হয়ে গেল।